আসবে আসবে। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ আলী জিন্না আমরা আসলে মানে স্বাধীন দেশ বলতেছি सोलह साल बाद हम लोग उर्दू में और यहाँ भी प्रोग्राम में शामिल हो सका। इसके लिए ये प्रोग्राम का जो आयोजन किया उनके लिए दिल से मेरे शुक्रिया और धन्यवाद है। जेतु हम लोग मीरपुर मोहम्मदपुर हमारे बाप दादा पाकिस्तान के नाम पे मारे गए, जेतु भारत से आके इस देश को पाकिस्तान बनाए। मिर्जा काका जिन्ना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता। मोहम्मद अली जिन्ना साहब के लिए हम लोग एक पाकिस्तान पाया मुस्लिम, जहाँ पे हम लोग अपनी इज्जत से अपने इस्लाम कायम करके रह सकें। और 1971 साल में भारत युद्धों करके हम लोग का इस देश को दो टुकड़ा बना दिया और हम लोग के 50-56 साल में हमारे बाप दादा ये पाकिस्तान का सपना पे गुजर गए। इसलिए आज बहुत अच्छा लग रहा है जो हमारे पाकिस्तान के सब और ये हो रहा है। इंशाल्लाह आगामी भी ऐसे चलते रहे, इसलिए हम आप लोग के सामने शुक्रिया अदा कर रहे हैं। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রশ্ন উঠেছে, এর মধ্যে আওয়ামী লীগও সেই অনুষ্ঠানে। ওনার উর্দু অনেকে না বুঝলো, আমি উর্দু হিন্দি কিছু কিছু বুঝি। আমার बाप दादा मीरपुर मोहम्मदपुर के है, पाकिस्तान मुल्क कर दिया हमारा। फिर पर बांग्लादेश स्वाधीन हुआ, भारत आकर लेके पाकिस्तान स्वाधीन हो गया, भारत आकर लेके बांग्लादेश স্বাধীন हो गया। বাংলাদেশ কি ওই ওরা এসে স্বাধীন করে দিয়েছিল? মনে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতাটা অন্য কোনো রাষ্ট্রের সাথে ছিল, ওই শ্রীলঙ্কা, নেপাল, ভুটান বা ভারতের সাথে যুদ্ধটা ছিল, বা অন্য কোনো রাষ্ট্রের সাথে, চীন, আমেরিকার সাথে ছিল, আর আইসা ভারত নিয়ে চলে গেছে। পাকিস্তান আমাদেরকে বাংলাদেশ জয় করতে সহযোগিতা করেছিল এবং যুদ্ধ করে রক্ত দিয়েছিল আমাদের এই বাংলাদেশ স্বাধীন করার জন্য। তারপর ভারত এসে নিয়ে চলে গেছে। বুঝছেন ইতিহাস? আমি পিছনের অতীত কারো জানা দরকার নাই, আমারও জানা দরকার নাই। শুধু লেটেস্ট আপডেটটা নিয়ে, এই বক্তব্যটা নিয়ে বলেন যে সে বলতেছে উর্দু ভাষায় বাংলাদেশে আমরা প্রতি বছর যেন এরকম উৎসব করতে পারি আকার। পাকিস্তান স্বাধীন করছে ওরা, মানে জিন্না। তারপর বাংলাদেশ স্বাধীন হোকার भारत ले गया, तो पाकिस्तान से भारत স্বাধীন। বাংলাদেশ তো পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, বাধ্য হয়ে যুদ্ধ করেছিল বাঁচার জন্য। ওরা আমাদের দেশে এসে গণহত্যা করেছিল, রাতের অন্ধকারে কাপুরুষের মতো আমাদের দেশে গণহত্যা চালিয়েছিল, অতর্কিত হামলা করেছিল ঘোষণা ছাড়া। যুদ্ধ তো ঘোষণা করে হয়। তাহলে যে জাতি আমাদেরকে গণহত্যা করলো, আমাদের দেশের নারীদের সম্ভ্রমহানি করলো, কিভাবে নির্যাতন করেছে, প্রত্যেকে উইকিপিডিয়াতে ঢুকে একটু দেখবেন। সেই পাকিস্তান এই বাংলার জমিনে বসে বলতেছে উর্দু ভাষায় যে বাংলাদেশ স্বাধীন হোক আর
ফিরবি পরে ভারত এসে নিয়ে চলে গেছে, আর পিছনে গল্প সব হাওয়াই মিষ্টির মতো উধাও হয়ে গেছে। এইরকম গাঁজাখুরি গল্প বর্তমান যারা যারা আসলে এই আজকের দিনে জন্ম নিয়েছে, যারা সারাদিন পাবজি খেলে মোবাইল নিয়ে, তাদের জন্য ঠিকই আছে, তাদের জন্য ঠিকই আছে। মৌলবাদীদের চক্রান্ত রুখতে সবাইকে সচেতন হতে হবে। মৌলবাদী কিন্তু সব দলের মধ্যেই আছে, মৌলবাদী শুধু একটি বিশেষ দলের মধ্যে নেই, প্রতিটা দলের মধ্যে মৌলবাদ আছে, প্রতিটা দলের মধ্যে অনৈতিক লোকজন আছে, চরিত্রহীন লোকজন আছে, প্রতিটা দলের মধ্যেই সুবিধাবাদী আছে, চাটুকার আছে। বিশেষ দলকে বাহবা দেওয়ার মতো কিছু নাই, আর বিশেষ দলকে খারাপ বলারও কিছু নাই। কারণ হচ্ছে সবাই বলে যে আমরা দেশকে ভালোবাসি, কিন্তু এতটাই ভালোবাসি যারা আমাদের দেশকে মানে নিজে থেকে স্বাধীনতা দেয় নাই, তাদের সাথে যুদ্ধ করতে হয়েছে, তারা আমাদের ঘাড়ে চেপে বসছে, বাঘের মতো শিকারীর মতো এসে, মানে ক্ষুধার্ত বাঘের ভয়ঙ্কর শিকারীর মতো আমাদের বাংলাদেশটাকে কামড় দিয়ে ধরেছিল। সেই কামড় থেকে বাঁচতে মরিয়া হয়ে আমাদের দেশের মানুষ, অনেক মানুষ না বুঝেই যুদ্ধ করছে, যে দেশ তো এখন যেমন আমরা বলি শান্তিকামী মানুষ, শান্তি চাই, তখনও মানুষ অস্থির হয়ে গেছিল যে কি হচ্ছে এগুলা, আমাদের দেশে মুক্ত করতে হবে। এখন দেশপ্রেম কি, পরে কি পাবে, দেশটা পাবে কিনা, দেশটা থাকবে কিনা, অত অনিরাপত্তাহীনতা বা অত বিশ্বাস অবিশ্বাসের সাথে যুদ্ধ করে নাই। জাস্ট দেশটাকে বাঁচাতে হবে, দেশের মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে, দেশে নিরাপত্তা নাই। তারপরে আজকে যারা ওনাদের গুণগান করছেন যে উনি আমাদের পাকিস্তান না করলে বাংলাদেশ স্বাধীন হতো না, আরে বাবা, পাকিস্তান কইরা পরে স্বাধীন হইয়া পরে বাংলাদেশ হইতে হবে কেন? আমরা বাঙালির একসাথে ছিলাম না, আমাদেরকে আলাদা করলো কেন? এই জন্য তো এরে 5 বার ফাঁসি দেওয়া দরকার। যে করছে আমাদের বাঙালিদেরকে আলাদা করছে, তারে তো 100 বার ফাঁসি দিল, তার অপরাধ কম হবে না। আবার কি বলতেছে, আমাদেরকে আমাদেরকে জোর করে হিন্দু বানায় ফেলার চক্রান্ত চলতেছিল। আমার অসংখ্য ধন্যবাদ, শেখ ফরিদ আসছেন। 1 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব। আমাদেরকে নাকি জোর করে হিন্দু বানায় ফেলতো ওই মানে একসাথে থাকলে ভারতের সঙ্গে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে কি ভারত মুসলিম শূন্য হয়ে গেছে? ভারত কোটি কোটি মুসলমান কিভাবে আছে তাহলে? এই যে একটা জুজুর ভয়, সব আমাদেরকে হিন্দু বানায় ফেলতো, তাহলে ওইখানে মুসলিমরা আমাদের চেয়ে 1000 গুণ ভালো আছে। আমি আমি তাদের ঘরের হাড়ির পাতিলের খবর জানি, আমি পাতিলের ভিতর ঢুইকা ওদের খবর জানি, আমি ঢুকছি, আমি আলাদা করতে পারি নাই কে মুসলিম কে হিন্দু। তাদের উঠা বসা, আন্তরিকতা, কালচার, মানে এতটাই ওরা বাঙালিয়ানাকে ধারণ করে যে এখানে ধর্মতে চিহ্নিত করার মতো উপায় নাই। এবং তাদের সঙ্গে যদি হিন্দুর সঙ্গে মুসলমানের বদনাম করতে যায়, মুসলমানের সঙ্গে হিন্দুর বদনাম করতে যায়, যে করবে তাকে তারা সন্দেহের চোখে দেখে। এবং এমন অ্যান্সার দেয় যে আমরা ভালো আছি, আমাদেরকে নিয়ে ভাবতে হবে না, আমরা 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 সবাই মিলেমিশে আছি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, এই ধরনের উত্তর দেয় ওরা। এবং এখন বলা হচ্ছে আমরা ওইখানে থাকলে আমাদেরকে গরুর গোমূত্র খেতে হতো, আমাদেরকে হিন্দু বানায় ফেলতো। তাহলে ভারতের মুসলিমরা এখন কিভাবে বেঁচে আছে? এবং ভারতে যখন মুসলিম শাসক খিলজির যে শাসক, সে ভারত দখল করে শাসন ক্ষমতা নিয়েছিল, সে কতটা ভয়ঙ্কর ছিল, সে যে জোর করে মুসলিম বানিয়েছিল, তখন কি সেও কি পারছে হিন্দু শূন্য করতে ভারতকে? শুধু খালি হিন্দুরা, মানে মুদির কাছে আমরা থাকতাম, মুদি আমাদের সরকার হইতো, মুদি কি আজীবন বেঁচে থাকবে? আরে ভাই, মুদি কি চিরঞ্জীবী হওয়ার জন্য আসছে? মুদির আগে অন্য রাষ্ট্রপতি সরকার প্রধান ছিল, এখন মুদি পরবর্তী সে মুদি থাকবে না, কিন্তু জাতি কি ধ্বংস করা যাবে?
একটা কলিজারে দুই ভাগ করে কি মানে এই যে রাজনৈতিক ফয়দা লুটা, যে আমরা মুসলিমরা আলাদা থাকবো, মুসলিম 10টা ঘর হলেই বলে আমরা আলাদা গ্রাম করব, আমরা আলাদা রাষ্ট্র করব। কেন রে ভাই? মুসলিমরাই কেন আলাদা হইতে চায়? মুসলিমরাই কেন অন্যদের সাথে মিলতে চায় না? অন্য ধর্মের লোকেরা তো বলে নাই মুসলিম তোমাদের সাথে আমরা চলবো না, তোমরা তোমাদের সাথে বাঁচবো। যখন মুসলিমরাই গন্ডগোলটা বাধায় যে অন্য ধর্মের মানুষের সাথে থাকবো না, আমরা আলাদা রাষ্ট্র গঠন করবো, তখনই তাদের উপরে আঘাত আসে। এরপরে বলে আমরা মানবতা চাই, আমাদেরকে গণহত্যা করা হচ্ছে, আমাদেরকে বাঁচাও, সারা পৃথিবী থেকে ওদেরকে ডোনেশন দেওয়া হয়। এরকম নাটক আমরা প্রতিদিন দেখি। এখন আপনার কাছে আমি শুনতে চাই, আমার যে ক্যাপশনটা, আমি অত জ্ঞান আমার নাই, আমার ক্ষুদ্র বিবেকের কথা আমি জানিয়েছি, আমার অত নলেজ নাই, অত ইতিহাস নাই। আপনি বলেন, আপনি সিনিয়র, যে ওনার মৃত্যুবার্ষিকী যে পালন করা হলো, এইটা বিতর্কিত না প্রশংসিত? আপনি জাস্ট এটা আমি একটু 1 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, আসেন আসেন। জি, আপনি বলেন। প্রথমত, জিন্নার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করবে, এরা কারা? এদের মেন্টাল প্রিপারেশন কি? এটা বলার, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি আপনার কথা থেকে একটা কথা কাট করে নিলাম। এটা অনেকেই বলে, যেটা আপনি বলেছেন যে যে আমরা যদি আলাদা না হইতাম, মানে ভারত ভাগ না হইতো, আমরা হিন্দু থাকতাম। ঠিক আছে? বাংলাদেশের সাথে ভারতে হিন্দু বেশি না পাকিস্তানের? পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায়, তারপরে যে দেশটা সেটা হচ্ছে ভারত। ভারত যদি হিন্দু শাসনের অধীনে যদি মুসলমান হিন্দু হয়ে যাইতো, তাইলে বাংলাদেশে ছিল 37%, সেখান থেকে আসছে 5-এ, পাকিস্তানে ছিল হইলো 22 নাকি 25%, ওখান থেকে গেছে 1 এবং 2-এ। তো সংখ্যালঘু আসলে কোন দেশে কমে? আর ভারতে ছিল 5 কোটি, 5 কোটি থেকে তারা চলে গেছে 22-23 কোটিতে। তাই এই সমস্ত কথা যারা বলে, এরা হলো হিপোক্রেট, বদমাইশ। এরা হলো ইসলাম খত্রামে বলে তাদের রাজনৈতিক সুবিধা, ব্যক্তিগত সুবিধা আদায় করতে চায়। এটা হলো আপনাকে যার প্রশ্ন। এবার আমি আসি, জিন্নার জন্মদিন পালন করা ভালো না মন্দ? ভালো মন্দ মানে হলো যে মানে কোনো অপরাধ না, মন্দ কিন্তু অপরাধ না। যেমন একটা ছেলে বিড়ি খায়, এটা মন্দ কাজ কিন্তু অপরাধ না, রাইট? সামাজিক অপরাধ না, রাষ্ট্রীয় অপরাধ না। জিন্নার জন্মদিন বাংলাদেশে পালন হবে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। যা কারেন্ট আসছে। আচ্ছা, ঠিক আছে? জি। জিন্না নামের কত বরকত দেখছেন। যাই হোক, এখন কি বলবে জানেন? এটা যদি মনে করেন কোন অন্য অরহিত বলতো, এই যে দেখো জিন্না নামে কত বরকত, বলার সাথে সাথে বিজলি চলে আসছে। ঠিক আছে? সবচেয়ে মজার বিষয় বলি, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সবচেয়ে আগে আপনার একটা প্রশংসাও দুর্নাম করে নেই। একটা লোক আমারে বলছে যে এই সুরতি খানের বাড়ি কই? আমি বললাম সুরতি খানকে? কই যে আপনার সাথে ভিডিও দেখলাম। আমরা তো সুরতি খান বাড়ি না। আমেরিকা, আমার আমেরিকা আরে বাড়ি। এটা না তো, আপনারা বলতেছে সুরতি খান, সুরতি ও খান। আচ্ছা আচ্ছা। স্পেলিং না, বলতে আমার না, নামের এটা তো উচ্চারণ সবাই করতে উত্তর। পারে না, লিখতেও পারে হ্যাঁ হ্যাঁ, না না বানানটা এটা ভালো করে। হ্যাঁ, প্রথমে আমারও ভুল ছিল। আমি বললাম যে আচ্ছা, ভাই, এটা তোমার অপরাধ না। প্রথম দিন আমিও কনফিউজড ছিলাম। এই হলো মজার বিষয়, ওটা রাখলাম। এবার আসি, জিন্নার আচ্ছা, জিন্নার জিন্নার জন্মদিন পালন করা ভালো মন্দ তো এর আলাপের ঊর্ধ্বে সরাসরি হ্যাঁ, রাষ্ট্রদ্রোহিতা। যে হ্যাঁ, সমস্ত ব্যক্তিরা ওই দিন জিন্নার জন্মদিন পালন করছে, তাও আবার আমাদের জাতীয় প্রেস ক্লাবে, আচ্ছা, সবচেয়ে লজ্জা এবং দুঃখজনক ঘটনা, জাতীয় প্রেস ক্লাবে কত বড় দুঃসাহস তাদের। তারা সেখানে জিন্নার, কোন জিন্না? যে জিন্না জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যে জিন্না সারা জীবন মদ খাইতো এবং শুয়োরের গোশত তার প্রিয়, এমনকি সে নামাজে রুকুতে গেলে বলতো কি জানেন? হোয়াট নেক্সট। এটা কিন্তু অন রেকর্ড। এগুলো আমি যেটা বললাম এখন আচ্ছা, আচ্ছা, রেকর্ড। এটা আমি জানতাম না, বইতে পড়েছি এবং আচ্ছা। বুদ্ধিজীবীদের কাছে এটা শুনেছি, পড়েছি। সেই জিন্না হচ্ছে তথাকথিত ইসলামী পাকিস্তানের বাবায়ে কওম। মানে বাংলাদেশে বঙ্গবন্ধু জাতির পিতা হলে হারাম হারাম, কিন্তু ওইটা একটু আসলে বঙ্গবন্ধু ভুল করছে। যদি তার নামের আগে লিখতো সে বঙ্গবন্ধু না লিখতো জাতির পিতার আগে লিখতো বাবায়ে কওম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে বোধহয় মেনে নিত। ঠিক আছে? সে বাবায়ে কওম আর জাতির পিতা তো একই শব্দ। যাই হোক, আচ্ছা, এদের এদের গিয়ে দেখেন আপনি যে লোকগুলো, এদের চেহারা পোশাক দেখছেন, যারা ওই দিন বক্তব্য দিছে, আপনি তো টুপি দেখছেন। টুপি এক দেখলে চেনা যায়, একই অনুসারী। ইস্টার টুপি, হ্যাঁ এবং কার হ্যাঁ, সাথে কি যে মিলে সেটা বলেন। হ্যাঁ, ওই যে জিন্না, ওই যে ডোরা কাটা দাগ দেখলে বাঘ চেনা যায়,
কিস্তি টুপি দেখলে আহা জিন্নার চিনা যায়। এরা হচ্ছে জিন্নার রুহানি আওলাদ। এরা আরো কি অপরাধ করছে জানেন? মানে কুমিল্লার একজনের সাথে রাষ্ট্রদ্রোহিতা। মিলে। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে নাম বলেন কেন আপনি? মানুষ বুঝে দেশপ্রেমিক যাবে তো। তো সেই মুস্তাক, না, উনিও তো একজন হ্যাঁ হ্যাঁ দেশপ্রেমিক ছিলেন। হ্যাঁ, বিরাট দেশপ্রেমিক মুস্তাক আহমেদ, বিরাট দেশপ্রেমিক ছিল। যাই হোক, ওই এরা আরেকটা ঘটনা ঘটাইছে। এটা তো ছিল, এটা তো অপরাধী। আরেকটা অপরাধ করছে যে নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট, মানে এতে তাদের আচ্ছা পাসপোর্টও থাকে না। তারা পুরো বক্তব্যে, ওইখানে যারা উপস্থিত ছিল তারা আমাকে বলেছে, আমি বিশ্বাস করি না। আমি বলছি কেন বিশ্বাস করবো? বলছে ভাই আমরা সেখানে উপস্থিত ছিলাম। বলছে যে তারা একবারও বাংলাদেশ শব্দটা উচ্চারণ করে নাই। একবার তারা হ্যাঁ, বলছে পূর্ব আমাদের যে পূর্ব বাংলাদেশের সমন্বয়ক সার্জিস আলম, সে তো 5 তারিখেই একটা মানে একটা গণমাধ্যমে বললো আমরা 53 বছর পরে দেশ স্বাধীন করেছি। চিন্তা তাহলে তো করে দেখছেন, বাংলাদেশ মানে তার কোথায় মানে এখানে? তার মানে তার মানে সে বাংলাদেশ স্বাধীনতা মানে না। কারণ তারা তো, না, তার যায় দেখেন গিয়ে খুঁজ নেন, তার পিতা মাতা এরা সবাই এই আওলাদে জিন্নাহ। এরা হচ্ছে আচ্ছা, জিন্নাহর রুহানি তাদের সন্তান। তাদের পূর্বপুরুষরা, পূর্ব নারীদের যে ক্ষত বিক্ষত করেছে যৌনাঙ্গ গুলা, ওই যে কি দিয়ে জানি বলে এটাকে, বায়োনেট, বায়ানট, বায়ানট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পেটে থেকে বাচ্চা বের করছে। এবং ঝুলিয়ে রাখতো বুকে, ব্রেস্ট কেটে ঝুলিয়ে রাখতো, বুঝলেন? পা আর উপরে চলছে, দিয়ে হ্যাঁ, মাথা নিচে দিয়ে, তারপরে হ্যাঁ, হ্যাঁ, আরো অনেক, আমি হ্যাঁ, পড়ে শোনাবো এটা শেষের দিকে। তো তারা শুনায়েন। তাহলে আজকে আজকে বর্তমানে একটা পরিস্থিতির সাথে ম্যাচ করে আমি আপনাকে বলি, আমি গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নারীদেরকে সন্ধ্যার পরে একা পেলে লোহার লাঠি দিয়ে পিটানো হচ্ছে, অতর্কিত ভাবে হামলা করা হচ্ছে এবং বলা হচ্ছে তারা দেহ ব্যবসা করে। আমার প্রশ্ন হলো, স্বাধীন দেশে একটা নারী কেন অনিরাপদ থাকবে এবং নির্যাতিত হবে যে কারো হাতে, এবং তাকে দেহ ব্যবসায়ী বলে যে মারা হচ্ছে, যখন 71 সালে গনিমতের মাল হিসেবে আমাদের দেশে নারীদেরকে এত অত্যাচার করলো, তাদেরকে তো পিটাতে দেয় না ওরা। ওইটা না তাদেরই তো, বীর্যপাত যারা, তারাই আবার নারীদেরকে পিটায় বলতেছে তোরা অবৈধ কাজ করছিস, ওইটা না কিন্তু তো। তারা তো আমাদের বাংলাদেশে মানুষের সাথে করতেছে, পাকিস্তানিদের সাথে করে নাই। আপনি তো এর চেয়ে অনেক বেশি আপনি তো অপরাধ করে বলছে। হুম, আপনি তো কারো গায়ে হাত তুলতে পারেন না। আর দেশে তো আইন আছে। এরা কিছুদিন আগে মানবাধিকার নাই, মানবাধিকার নাই দেশে বললো, এখন তারাই মানবাধিকার লঙ্ঘন। ওটা ফিলিস্তিনি তাদের ছিল একটা, ফিলিস্তিনি সময় বলতেছে মানবাধিকার কোথায়? আজকে ওই আমাদের তখন দেশের মানবাধিকার কোথায়? তাহলে মেয়ে অনেকগুলো, অসংখ্য আমি দেখেছি এরকম, কতগুলা বলবো বলেন? একটা মেয়েকে এগুলো কক্সেস তো বাজারে ধরেছে ওয়েস্টার্ন ড্রেস পরা, সন্ধ্যাবেলা কেন বিচে গেলো, একটা ভিজিটর এলাকা, চিন্তা করেন লাখ লাখ মানুষ যায় সেখানে, একজন ওয়েস্টার্ন পরা হোক বা বুরকা পরা একটা জায়গায় দেখছি অফিস রুমের ভিতরে, ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসছে, গিয়ে ওকে পিটানো শুরু করছে বুরকা পরা একটা মহিলা, বলতেছে তোরা দেহ ব্যবসা করছিস। আমার প্রশ্ন হলো, সে কিভাবে জানে যে সে দেহ ব্যবসা করে? আর সে দেহ আর ব্যবসা করলে ইসলামে, পুলিশ তাকে ইসলামে দণ্ডবিধি আইনে ধরবে। মুতাবিবাহ হ্যাঁ, বলেন। বৈধ, অল্প সময়ের জন্য। একটা নারীকে অর্থের বিনিময়ে যদি তাকে হ্যাঁ, 1 ঘন্টার ভোগ জন্য করে। বিয়ে করে, সৌদি আরবে এটা বৈধ, তাহলে বাংলাদেশে হ্যাঁ। কেন অবৈধ? বাংলাদেশের মুসলিম কি আলাদা রাষ্ট্র থেকে আসছে? আরো আছে, সে যদি ইসলামী শরিয়াতে ওই মহিলার বিচার করে, ইসলামী হ্যাঁ, শরিয়া মোতাবেক সে দেহ ব্যবসা করে, আপনি তো ধর্ষণে দেখেন কোনো নাই বিচার নিজের নাই, চোখে। 4টা হ্যাঁ, না না না, আপনি সাক্ষী তো লাগবে। হ্যাঁ, লাগে, ইয়েস। তাহলে ওই মেয়ে কার সাথে দেহ ব্যবসা করেছে আপনি তো সেটা দেখেন হ্যাঁ, নাই। 4 জন সাক্ষী আনেন, তারপরে না বিচার করবেন। তারপর কেমন সাক্ষী? দোয়াতের ভিতরে কলম। চিন্তা করে দেখেন। আলাপ আরেকটা শুনছেন, বুঝছেন? আরেকটু বাকি রাখছি আমি, সেটা হচ্ছে ওদেরকে খারাপ বলে ওদের থেকে মোবাইল ছিনতাই করে নেওয়া হচ্ছে, টাকা ছিনতাই করে নেওয়া হচ্ছে ওটা কায়দা জায়েজ, কৌশল ওটা করে। আরাম। ওটা আরাম। ওরা যে আমি আসলে বললাম ছিনতাইকারী এটা মানুষকে বুঝতে দিচ্ছে না, এটা একটা নতুন কৌশল। নতুন কৌশল, নতুন কৌশল শুনেন। আর সে যদি দেহ ব্যবসায়ী হয়, বাংলাদেশের নির্দিষ্ট অ্যাক্ট আছে, সেই ধারা মোতাবেক প্রমাণ সাপেক্ষ কোর্টে তাকে দিবে, তার সাজা হবে, সেটা আলাদা বিষয়। আর সে গায়ে হাত তোলার ইসলামিক কে? আইনও এটার কোনো বিচার হবে না। বিচারই হবে কারণ না। হচ্ছে ইসলামিক না না না, প্রমাণ ইসলামিক লাগবে তো। আইনে ধর্ষণের সাক্ষ্য কোনো লাগবে। বিচার নাই, প্রেম করা হয়েছে অবৈধ, ইসলামিক আইনে প্রেম করা হচ্ছে অবৈধ। যারা আজকে ওই মহিলাটাকে পিটাইলো যে সে দেহ ব্যবসা করে, মাদ্রাসায় অসংখ্য, যে একটা বলৎকার না করে, অসংখ্য। আচ্ছা, অসংখ্য, তাদের ওরা কয়টা কবে পিটাইতে কয়টা গেছে? মুক্তিযুদ্ধের পরে কয়টা মার দায়িত্ব নিয়েছে, কয়টা যুদ্ধ শিশুর দায়িত্ব একটা না, নিয়েছে? আজকে যে একটা না, বলে এরা নিজে জাতির কোনো। পিতা বঙ্গবন্ধু না, জাতির পিতা আমাদের নবী ইব্রাহিম, নবী ইব্রাহিমের নাম কয়জন সন্তানের নামের বাবার নামে লেখা হয়েছে এই যুদ্ধ শিশুতে?
বঙ্গবন্ধুর নাম লেখা এটা তো হয়েছে। ইব্রাহিমের নাম এটা তো কেউ মিথ্যা দিছে? কথা। ইব্রাহিম তো আচ্ছা, ধর্মপিতা ইসলামে কি করে জাতির পিতা হয়? ধর্মপিতা সেটা আলাদা একটা একদম আলাদা একটা জগতের বৈশিষ্ট্য। এটার সাথে তারপরে একটা বিতর্ক আছে। জাতিগত বৈশিষ্ট্যের একটা ভূখণ্ডের জাতির পিতার সাথে মিলাইতে পারেন, এটা তো দুইটা একদম আলাদা সংজ্ঞা। তারপরে বিতর্ক আছে তো, ইসলামে জাতির পিতা হ্যাঁ, ইব্রাহিম নাকি আদম আলাইহিস হ্যাঁ, সালাম, এটা নিয়ে তো বিতর্ক আছে। আপনি আমি বললেই তো হবে না, আরো একটা ব্যাপার আছে। হ্যাঁ, তাইলে হ্যাঁ। পাকিস্তানে যখন এটা মূল হ্যাঁ, বলেন। পয়েন্টে আসছেন, জাতির পিতা তো আদম আলাইহিস সালাম, আমরা ছোট থেকে হ্যাঁ, পড়াশোনা করে আসছি। ইব্রাহিম আসলে ওইটা না, ওইটা হলো যে একটা ল্যাম এক্সকিউজ মূর্তি তারা ভাঙার দাঁড় কারণে করাইছে, ওনাকে ওটাকে জাতির তারা পিতা বলা হয়। উনি মূর্তি পূজার বিরোধিতা করে, ওনাকে ওনাকে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, এটাও একটা কারণ। আরেকটা বলি, মানলাম বঙ্গবন্ধুর তুমি জাতির পিতা বাবা মাইনো না, কারণ তোমার তো কেউ ঘাড়ে ধরে বাধ্য করে নাই, তাই না? কিন্তু তোমার বাবা হ্যাঁ, যে পাকিস্তানের জিন্নারে যে বাবায় কম মাইনে আসলো, তখন তোমার জাতির পিতা ইব্রাহিম কোথায় ছিল? তখন এই কথা কেন বলো নাই মৌলবীরা? তখন কেন বলো নাই ইব্রাহিম জাতির পিতা? তখন বাবায় কম কেন? বাবায় কম কেন জিন্না? পাকিস্তানের জাতীয়, তাহলে পাকিস্তানের মুসলমান না, আমাদের জাতির পিতা ইব্রাহিম আর আদম, আর পাকিস্তানের জাতির পিতা জিন্না, তাই না? ওদের হিপোক্রেসিতে ওরাই ধরা আচ্ছা, পড়ে। আরবের আচ্ছা জাতির ভাইয়া, পিতা আছে। হ্যাঁ, আমাদের বলেন। বাঙালি বাঙালি জাতির এই বর্তমান প্রজন্ম জানে না যে আমাদের, আমিও অনেক কম জানি, কিন্তু আমি জ্ঞানী গুণী মানুষের মুখে শুনেছি যারা খুব মানে ফার্স্ট ক্লাস লেভেলের রাইটার স্টাডি করে। এবং দার্শনিক, হ্যাঁ, ভাষা গবেষক, তারা বলেছে, আলোচনা করেছে, আমি শুনেছি যে বাঙালির যে শৌর্যবীর্য, মানে প্রাচুর্য, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্য এবং ধনধান্যে পুষ্পে ভরা, মনে হয় ওই সংখ্যার লেখা যে সকল দেশের রানী, সেই হ্যাঁ, আমার তখন থেকে জন্মভূমি। বাঙালি জাতির যে শক্তি ছিল একটা, মানে কি বলে এটা, ঐক্য, এবং তাদের যে শক্তি, সামর্থ্য, ব্রিটিশরা পর্যন্ত ভয় পেত, এবং ব্রিটিশরা অনেক মানে 7 বার নাকি কত 20 বার চেষ্টার পরে এই নবাব সিরাজদৌল্লাকে হারিয়েছিল। আচ্ছা, যাই হোক, এটা গভীরে গেলে অনেক দূরে যেতে হবে। যাই হোক, আমরা বাঙালি জাতি যে অনেক শৌর্যবীর্য ছিলাম, সেটা বাঙালির এই প্রজন্ম জানেই না, আমি নিজেও জানতাম না। তো তারা না জানতে জানার দেওয়া হয় কারণে না, মনে করতেছে বাংলাদেশটাই জানতে শুধু বাঙালি জাতি। জানেও না, জানতে দেওয়া হয় না। তাহলে তো মৌলবাদীরা স্প্রেড করতে পারবে না, তাদের দোকানদারি চলবে না, সেই জন্য জানতে দেওয়া হয় না। আরেকটা পয়েন্ট, বাঙালি কথায় বাঙালি কথায় কথায় বলেন, বলা হয় বলেন। বঙ্গবন্ধু বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন, সেই জন্য ওনারা বিরোধিতা আমরা করবো। আচ্ছা, বঙ্গবন্ধু একটা কি মূর্খ বিরোধিতা করছে? লোকেও চিন্তা করবে যে বাঙালি জাতিকে বঙ্গভঙ্গ মানে বাঙালি জাতিকে আলাদা করছে, সেটা বিরোধিতা করাটা কি আমাদের পক্ষে গেছে না বিপক্ষে গেছে, এইটুকু হিসাব করতে পারে না, কাউন্ট ডাউন করতে পারে না। কারণ আপনি বঙ্গভঙ্গ নিয়ে কিছু বলেন, আপনি বলেন। বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ সম্পর্কে শুনেন, যারা জীবনে কোনোদিন মসজিদের হুজুর আর খাদেমের কথার বাইরে একটা শব্দ জানে না, তারা এখন বাংলাদেশের ইতিহাস বিশেষজ্ঞ হয়ে গেছে, বঙ্গভঙ্গ বিশেষজ্ঞ হয়ে গেছে, ধর্ম এরা রবীন্দ্র বিশেষজ্ঞ বিশেষজ্ঞ হয়ে হয়ে গেছে, গেছে, ধর্ম পর্দা বিশেষজ্ঞ তো এরা সবই বিশেষজ্ঞ পুরা। হয়ে গেছে, হ্যাঁ, মানে সব এরা এরা ওই চাঁদে কি হয় তাও বুঝে, সাগরের নিচে কি হয় সব তারা সব বুঝে, হেন কোনো আল্লাহ বিষয় নাই করছে, তারা সব জায়গায় আল্লাহ হ্যাঁ, না ওইটা করছে। কিন্তু ওইটা আমরা কয়ে আমরা থাকলে তো যারা হবে না। সেকুলার মেন্টালিটির, আমরাও কিন্তু এটা মানি যে সমস্ত সৃষ্টি এক সৃষ্টি, আমরা তো তাই সমস্ত করবো, আমরা সৃষ্টি প্রকৃতি একটি টিউবির প্রকৃতি এক, মধ্যেই আছে, সব প্রকৃতি এক, কমিউনিটি এক, আমরা এবং কি আমরা অবশ্যই হোল কমিউনিটির সাথে আমাদের প্রতিটা প্রাণীর যোগাযোগ আছে, প্রাকৃতিক ভাবে, মানসিক ভাবে, কিন্তু আমরা সেটাকে অনুধাবন করি না। আমরা মনে করি আমরা করতে একটা দেওয়া হয় না, বিচ্ছিন্ন জাতি, এরা কারণ আছে। করতে আমরা দেওয়া হয় না। ওই হ্যাঁ, ওই দিনও বলছি, হ্যাঁ, ওই দিনও আপনার হ্যাঁ, হ্যাঁ। আলোচনায় বলছি, আমরা আইডেন্টিটি ক্রাইসিসে আছি। আমরা কি হিন্দু না মুসলমান নাকি আমরা বাঙালি, এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস, এটা তাদের বুঝাইতে পারবেন না। আমি অনেক শিক্ষিত লোকের সাথে, আমি মাদ্রাসার কথা বাদ দিলাম, ওদের কথা বলে লাভ নাই, ওরা কি বলে, ওরা বলবে আমরা মুসলমান, কিন্তু ওদের মুসলিম হলো কথা একটা বাদে সম্প্রদায় না। শিক্ষিত মানুষের কথা আবার আমরা বলি। হ্যাঁ, আজকে বলতে চাই। যখন আমি মুফাসিল ইসলাম ভাইয়াকে, আমি আমি কিন্তু অনেক বছর ধরে ফলো করি ওনার জ্ঞান, ওর কথা গর্ব, আমি ওনার সঙ্গে একটানা লাইভও করেছি হ্যাঁ, ইসলামিক কুসংস্কার নিয়ে এবং ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা আলোচনা করেছি, যে অনেক মুমিনরা আমার এবং ওনার আলোচনা শুনে কুসংস্কার মুক্ত হয়েছে এবং আমাদেরকে ফলো করতো নিয়মিত। আমি যখন লাইভ করা বন্ধ করে দিই, আমি একটু আমার ব্রেনের সমস্যা হতো, পরে আমি কিছুদিন আমি বন্ধ করে দিই আমার রেস্টের জন্য। তারপরে
অনেকে আমাকে খুঁজেছে, মুমিন একদম তাই আমাকে নাকি? ভালোবেসে খুঁজেছে, আপু আপনি কই, আপনি না থাকলে ভালো লাগে। আমি বলছি আমি একটু রেস্টে আছি মানসিক ভাবে, আমি একটু হুম, সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। তো আমি যাকে আইডল মনে করতাম এবং যে অনেক জ্ঞান গর্ভ ওনার, এটা কিন্তু মানতে হবে, উনি এই বিষয়ে অনেক পড়াশোনা করেছে এবং নিঃসন্দেহে, বলতে গেলে নিঃসন্দেহে। পিএইচডি করে ফেলছে উনি। না, মুফতি তিনি ভাই যখন অনেক কিছু জানে। তিনি যখন একদিন আমাকে বললো, শ্রুতি আমি কিন্তু আবার নাস্তিক হয়ে ঘোষণা দিব। উনি কিন্তু কলমা পড়ে মুসলিম হয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওনার সঙ্গে কথা বলে আমি মনে করলাম ওনার দ্বারা সমাজের কুসংস্কার দূর হবে, নাস্তিকের কথা কেউ শুনবে না, কিন্তু রাইট। একজন হ্যাঁ, হ্যাঁ, সুন্দর মুমিনের কথা মনের ঠিক। ভালো হ্যাঁ, ধার্মিক, রাইট। যারা সুন্দর ধর্মটাকে পজিটিভলি মানে মানে তাদের প্রেজেন্ট করতে পারে, তাদের কথা এমন জ্ঞান শুনবে। যার আছে তার কথা শুনবে। ওনাকে আমি বলছি ভাইয়া এটা করেন না, করেন না এটা, আমার রিকোয়েস্ট। উনি সেদিনই ঘোষণা করলো আমি নাস্তিক হয়ে গেছি। আমি মানি আবার না। তবে আমি আমি একজন শক্তি আছে, একটা এনার্জি আছে, সেটা যে কিছু একটা, এটা আমি মানি, কিন্তু আমি ধর্ম টর্ম মানি না। তা আমার আর কিছু বলার নাই। কিন্তু ইদানিং অনেক দিন ওনার সঙ্গে, প্রায় 1 বছর আমার একটা গ্যাপ, আমার ওনার ভিডিও দেখা হয় না, সময় পাই না সংসারের ব্যস্ততায়। কিন্তু হঠাৎ সেদিন যখন ওনার সঙ্গে আমি লাইভ করছি, তখন এর পরের দিন একজন আমাকে বলতেছে উনি তো সুফিজমে বিশ্বাসী, আমি আমি বিশ্বাস করি নাই। ওনাকে বললাম ভাইয়া আপনি নাকি সুফিজম এখন মানে বিশ্বাস করেন? বলে হ্যাঁ আমার পূর্বপুরুষ অলিয়া উলিয়া ছিল, আমি সুফিজমে চলে গেছি, তুমি জানো না? বলছি না আমি জানি না, আমার নতুন অভিজ্ঞতা এটা, আমি সুফিজমকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, আমি খুশি হয়েছি এই বিষয়টা জেনে। আচ্ছা, এখন উনি যখন জিন্নাকে নিয়ে প্রশংসায় ভাসছেন এবং মহান বানাচ্ছেন, আমার ইতিহাস জানার দরকার নাই। আমি মনে করি ওনাকে জানার জন্য, আমি প্রেজেন্টে দাঁড়িয়ে যদি চিন্তা করি, তারা যদি আমাদের জন্য আশীর্বাদ হতো, আমাদের 30 লক্ষ মানুষের রক্তপাত কেন হলো? আমাদের দেশে 5 লক্ষ মা বোন শিশু, কত প্রাণীও আছে, প্রাণীদের কথা আমরা কিন্তু বলি না, কত বোবা প্রাণী, হ্যাঁ, কত পশু হ্যাঁ। পাখি আছে, সেটা পয়েন্ট কিন্তু টু বি আমরা বলি নোটেড। না। ভালো কথা প্রকৃতি যে বলছেন। কত ধ্বংস হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সাধারণ ঢাকা রাইট। শহরে যখন বিএনপি আন্দোলন করে, পুলিশ বাধা দেয়, টিয়ার সেল ছুড়ে, তারপরে সাউন্ড গ্রেনেড করে, তখন এই যে এইবারও যখন আন্দোলন, সমস্ত পশু পাখি কিন্তু আমি 15 দিন দেখি নাই, কোথায় চলে গেছে, 15 দিন পরে আবার আসছে। তো এই যে প্রকৃতি বিনষ্টকারী, তারা আগে কি করছে আমার জানার দরকার নেই। আমার 71 জানলেই আমি আমার অনুধাবন করতে পারবো যে কে আমার জন্য কারা কারা? আশীর্বাদ, কে আমার জন্য অভিশাপ। তো আমার ন্যূনতম জ্ঞান থেকে আমার মনে হলো, তাহলে ওরা যদি আমাদের জন্য এত মহান ব্যক্তি হয়, তাহলে আমাদের দেশে স্বাধীনতা পেতে এত কষ্ট করতে হলো কেন? ইভেন আপনি একটু আমি আমি দর্শকদের জন্য বলবো, যখন বঙ্গবন্ধু আলাদা রাজনীতি, রাজনৈতিক আওয়ামী লীগ মুসলিম লীগ গঠন করলো এবং রাজনীতিতে ওনারা অনেক আসন পেল, জয়ী হলো, উনি যদি শপথ গ্রহণ করতে যাবেন, সেই দিন কেন আদমজিতে বাঙালিদেরকে অতর্কিত গোলাগুলি করে মারা হলো, গণহত্যা করো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাজারের মতো, মানে হাজারের মতো মানুষ মারা হয়েছে। না, অঙ্কে অঙ্কে আরো কম বেশি, বলা হয়, কিন্তু আরো হাজারের বেশি, মতো, মানে 500 বলা আরো হয়। আরো তো বেশি, আরো বেশি, আরো বেশি, বঙ্গবন্ধু অনেক একা, বেশি। আমি ওই লাইনটা পড়ি, ওই লাইনটা পড়ার সময় না আমার 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 এখনো পশম দাঁড়া যাচ্ছে। একটা মানুষ মানে কতটা বুকের পাটা হলে একা চলে গেছে শপথ গ্রহণ না করে, সংসদে উনি নির্বাচনী সরকারের শপথ গ্রহণ না করে উনি একা চলে গেছে। উনি বলছে আমার পদ পদবি লাগবে না, আপনারা আমাকে যেখানে রাখেন আমি সেখানেই থাকবো। উনি চলে গেছে আদমজিতে, নারায়ণগঞ্জে, এই মানুষগুলোকে উদ্ধার করার জন্য। কেউ যায় নাই, সব পালায় গেছে। এই দিনটার কথা চিন্তা করলে আমার আবার আমার শরীর কেঁপে উঠে ভয়ে। কত ভয়ঙ্কর একটা ঘটনা। সেই মানুষ যে পাকিস্তান স্বাধীন করলো, তার আদর্শ যদি এত মহান হয়, তার আদর্শ সৈনিকরা আমাদের দেশের এত ক্ষতি করলো, এবং দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের কোনো জায়গায় কোনো অর্থ সম্পদ রেখে যায় নাই। 105 টাকার মতো নাকি ছিল শুধু অবশিষ্ট। তাহলে দেশের ওরা কি অর্থনীতি একবারে আমাদেরকে হুম, একবারে পঙ্গু করে দিছে। ওই তারপর আমাদের পাওনা দেয় নাই, ইতিহাসটাকে এইবার ফিরে যুদ্ধের আসছে না? ক্ষতিপূরণ। এই যে এখন আমরা যা দেখছি, আদমজির হুম, ঘটনার সাথে মিলতেছে না সমস্ত সেই ঘটনা? শত তাহার শত সাথে গার্মেন্টস বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়ে গেল মানসিক কেন? মানসিক ভাবে তো তারা, বহু মানসিক ভাবে গার্মেন্টস তো তারা এক। কর্মী মারা গেছে, খবরে আসতেছে না। বহু গার্মেন্টস কর্মী মারা দিবে না, গেছে, দিবে না। খবরে আসতেছে না। বহু বহু জ্বালায় দিতেছে, মারতেছে। মানে এই দেশের অর্থনীতিটা একেবারে ধস নামিয়ে ফেলতেছে। ভয়াবহ অবস্থা দেশে তো।
আমি খুব উদ্বিগ্ন। গতকালকে কেন আমরা খবরে দেখতে হলো একজন নারীর শরীরে ধাক্কা দেওয়া হয়েছে, ধাক্কি করা হ্যাঁ হয়েছে টাকা চাইতে, 16 লাখ টাকা। এখন আমার টাকা আমি তুলতে যাবো, আমার গায়ে হাত দে, কত বড় স্পর্ধা! এরা আচ্ছা মানলাম এরা যুক্তি, এখন শেখ হাসিনা খারাপ, খুনি, সন্ত্রাসী, তার পক্ষে আমি সাফাই গাইতে যাব না যতক্ষণ আমার হাতে দলিল না আসবে। আমি কারো পক্ষে সাফাই গাইবো না, আপনাদের পক্ষে আমি আছি। এখন আপনাদের পক্ষে থাকো দাঁড়ায় যখন চিন্তা করি সাধারণ মানুষগুলোকে কেন লেগে মারতেছে। পড়ছে। এখন যদি কয় যে ওই আমলে ওই গার্মেন্টস এর মালিক দুর্নীতি করছিল, তাহলে শ্রমিকগুলা কি দোষ করছে ভাই? না না না, বস্তির এটা লোকগুলা যদি কি সে অপরাধ করছে? হিজড়াগুলা নিয়ে দুর্নীতি করে কতগুলা থাকে, হিজড়া উঠাই সেটাই দিছে, তাদের খাবারে জায়গা দখল করছে। আমার মাথা গরম এরা হয়ে তো গেছে, আপনি নিজেদের একটু বলেন, মাথা ঠান্ডা করি। আসলে এরা এরা ওই যে রবীন্দ্রনাথের লেখাটা আমি ভুলে গেছি। সাহিত্যে গেলে আপনাকে রবীন্দ্রনাথকে নিয়ে বারবার আসতে হবে, যে কোনো প্রসঙ্গে তুমি চলে আসবে। তুমি রবীন্দ্রনাথ বলতে যেমন তোমরা লিখছে যে যত বড় হও মৃত্যুর চেয়ে বড় নও, কিন্তু আমি হ্যাঁ মৃত্যুর হ্যাঁ চেয়ে বড়, এটা বলছে। এই দুটা লাইন অনেক আর গভীরতা। আরেকটা কথা, আরেকটা জায়গায় বলছে যে দুর্বলের শাসন বড় মারাত্মক হয়। মানে সবলের শাসনের চাইতে দুর্বল যখন শাসক হয় তখন সেটা আরো বিপজ্জনক হয়। তো এরা তো দুর্বল লোক, জীবনে তো কোনোদিন 10টা লোক পরিচালনা করে নাই, তারা আর এখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে রাজনৈতিক উন্মাদ হয়ে গেছে। পড়াশোনা ছাড়া, হ্যাঁ দক্ষতা ছাড়া, এই যে এটা কি পররাষ্ট্র নীতিটা মেনটেন করে কি মানে খুব মুখের সম্পূর্ণ কথা? আপনি রাজনৈতিক আপনি যদি হয় সাংগঠনিক ভাবে আসতে হবে, আর নয় স্টাডি তো করতে হবে সাংগঠনিক ভাবে আসতে, তা না হলে আপনি একটা দেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, কূটনীতি এগুলো আপনি কিছুই বুঝবেন না। দেখেন না এখন প্রথমে ক্ষমতায় এসে চিকেন নেক খাবে, ঘাড় খাবে, কাল্লা খাবে, এখন ইউনূস সব কি বলে, সেভেন আমরা সিস্টার ভারতের খাবে, সাথে সৌহার্দ্য চাই। ঠিক আছে, বন্যার সময় এগুলোই হলো। সহযোগিতাও চেয়েছে। আচ্ছা, তাহলে আরেকটা এখন কি হইলো? গুরুত্বপূর্ণ কথা, এই যে টিএসসি তে নাকি 100 কোটি টাকার মতো ডোনেশন পেয়েছে, অনেক আসুনা ফাউন্ডেশন অনেক। 100 কোটি টাকা পেয়েছে, ডক্টর ইউনূস 100 এগুলো কোটি কই গেল? ডলার পেয়েছে বিভিন্ন এগুলো এনজিও গেল থেকে। এটা কিন্তু কই? ওদেরই প্রচারণা, গেল কই? আমাদের না, ওদেরই হ্যাঁ হ্যাঁ, প্রচারণা। এখন ওই টাকা গেল এই কই? টাকা হিসাব যদি দিতে পারবেন না। ইনভেস্ট করে এই বন্যার্তদের জন্য, ওরা প্রত্যেকের বাড়িতে 5 তলা বিল্ডিং উঠবে কিনা বলেন? শোনেন, ওরা তো এটাকে বিজনেস হিসেবে নিয়েছে, বিজনেস। এখন 10%, 20%, আমরা কি 30% বুঝি করে না রাখবে। আগাম বন্যার বার্তা কেন গোপন করেছিল? এতগুলা মানুষ শোনেন নিয়ে ওরা ব্যবসা করলো। আমি দলিল শোনেন এই ছাড়া কথা দেশে বলি যখন না। আমি এখন এই দলিলগুলো আমার সামনে আছে দেখে আমি কিন্তু বলতেছি কথা। আমি কিন্তু না কারো না বিরুদ্ধে কখনো চাই না। আমার ইতিহাস, আমার খুব বয়স বেশি না, আলোচনার বয়স এই মাত্র কয়েকদিন। আমি কখনো খালেদা জিয়াকে, উনি সাবেক প্রধানমন্ত্রী, আমি কখনো ওনাকে অসম্মান করে কথা বলি না। জিয়াউর রহমান উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি কখনো ওনাদের ভালো গুণগুলো আমি দেখি সবসময়, ওনারা কি ভালো করে গেছেন। আমি খারাপটাকে মাইনাস করে ভালোটা দেখি। এরশাদ সাহেব কি করে গেছেন, ওইগুলা যেন ভবিষ্যতে কাজে লাগে, চাষ করা হয় ওই ভালো ভালো গুণগুলাকে। তো আমাকে কেউ বলতে পারবে না আমি কোনো রাষ্ট্রের প্রধানকে কখনো অপমান করেছি, কেউ বলতে পারবে না। আমি গঠনমূলক আলোচনা করি এবং কারো দুর্বলের উপর অন্যায় হলে আমি কথা বলি, এবং কাউকে চাটুকারিতা করা আমি পছন্দ করি না, সেটা আমার বাপ হোক আমি হই। আমারও যদি চাটুকারিতা করে আমি তাকে সাথে সাথে অ্যাভয়েড করি। গুড। এবং প্রধানমন্ত্রীকেও একটা ভিডিওতে দেখলাম, একটা ছেলে খুব আপা আপা করে আপা আপা আপা। ওনার মানে সরি শেখ হাসিনাকে কথা বলার সুযোগ, উনি লাইন শেষ করতে পারতেছে না। এটা নিয়ে আমি একটু পোস্ট দিয়েছি। আরেকটা কনভারসেশন শুনেছি, সেটা খুব চমৎকার লেগেছে। সেটার মধ্যে উনি যে বলেছেন যে আমি পদত্যাগ করার সুযোগ পাইনি, সাংবিধানিক যে নিয়মে পদত্যাগ করতে হয় আমি সেই নিয়মে করতে পারিনি, আমি চেয়েছিলাম সেই নিয়মে হ্যাঁ করতে, আমাকে সেই সময় দেওয়া হয়নি। তাহলে আমি এখনো ওইখানকার নির্বাচিত সরকার, তাহলে নির্বাচিত সরকার রেখে আরেকটা যদি সরকার গঠন করা হয়, সংবিধানকে অবমূল্যায়ন করে কি করে একটা নতুন সরকার গঠন করা হয়? এবং সংবিধান তো একটা কলা পাতা না, তাই না? তো হয় না, এইভাবে তো হয় না, সবকিছুর একটা প্রসিডিউর আছে। তিনি পদত্যাগ করেছেন কিনা কমেন্টস তো অবশ্যই লাগবে। হ্যালো, শুনতে আমি পাচ্ছেন? একা একা কথা বলতেছি, আপনি না কিছু না না বলেন। বলেন। সবাই দর্শকরা আমাকে হ্যাঁ, বকা দিবে পরে, বলবে ওনাকে না না বলতে দেন। শুনতে কারণ আপনার অনেক পছন্দ করে সবাই, আমার থ্যাংক ইউ চেয়ে অনেক থ্যাংক ইউ। বেশি পছন্দ পছন্দ করে। করে আপনি আপনি কোন বিষয়টা নিয়ে কোন বিষয়টা নিয়ে বলবেন আমি বলি। সেটা হচ্ছে যে উম
প্রধানমন্ত্রী আরেক মানে শেখ হাসিনা আরেকটা ভিডিওতে বলছে যে আমি দেশে খুব দ্রুত চলে আসব, পরে তারা পোস্ট দিচ্ছে আসো আসো তোমাকে জেলে ঢুকাবো। এখন একজনের নামে মামলা হতেই পারে, তারপরে তার মামলার যে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো কি বলে এটাকে রাষ্ট্রের আম, আমি ভুলে যাই, মানে রাজবন্দি বলা হয় এটাকে। এটাকে আসার সাথে সাথে অ্যারেস্ট করতে পারবে, এরকম কোনো নিয়ম আছে? আমি বলি আপনাকে, প্রথমত তিনি আদৌ আসবেন কিনা, কখন আসবেন, কিভাবে আসবেন তার উপর ডিপেন্ড করে। তারা তারেক রহমানকে আসতে দিচ্ছে না, কারণ তারা জানে এটা, ওই যে মনে আছে না 2007 -2 একটা ফর্মুলা তারা জারি করছিল, এইবার ওটা স্পষ্ট হয়েছে। দেখেন না আপনি, এক সপ্তাহ হয়ে গেল, এক মাস কয়েকদিন, কিন্তু তারা তারেক রহমানকে দেশে আসতে দেয় না। হোয়াটস দ্য রিজন? আচ্ছা, এই একজন একজন লিখছে আমি ওই আপনার ব্যাকগ্রাউন্ড সাদা বলে আমি মেসেজও সাদা পড়তে পারি না এর জন্য। আচ্ছা, ইউনুস কি জাতিসংঘের খবর কি? এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা, নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার হলো, সে কি জাতিসংঘে যাওয়ার কোনো রাইটস আছে, নিয়ম আছে? এটা আপনার না, আপনার কি মনে হয়? সে তো, ইউনুসের তো বাংলাদেশি পাসপোর্টই নাই, তার তো বাংলাদেশি জাতীয় ও পরিচয়ই নাই, ওগুলো তো হ্যাঁ, পরে। আমি তো বারবার বলতেছি, আমার কথা বিশ্বাস করে না। এখন কিছু মানুষ এটা গুরুত্ব দিচ্ছে, ওনার তো পাসপোর্ট নাই, জাতীয় আপনার পরিচয় এখানে নাই, মনে হয় একটু ওগুলো তো নেটের নেই। সমস্যা হচ্ছে। হ্যাঁ, নেটটা একটু দেখেন। এখন শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছি, কিন্তু ভিডিওটা একটু আটকে যাচ্ছে। তাহলে আমি কেটে আবার আসি, কেটে আবার হ্যাঁ, আসতেছি। কেটে আবার আসেন। আচ্ছা আচ্ছা। যুক্তরাষ্ট্র নাকি অর্থনীতি চাঙ্গা করতে আসতেছে। আচ্ছা, সেনাবাহিনীর বেতন বাড়ানোর কারণ কি? আচ্ছা, নির্বাচন দিচ্ছে দিচ্ছে না কেন? বাংলাদেশের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ কিভাবে? আচ্ছা, শেখ হাসিনা দেশে আসবে। দেশে আসবে কতটুকু সত্য এইটা আসলে কেউই জানে না, কেউই বলতে পারবে না। কারণ হচ্ছে আমরা যতটুকু শুনি ততটুকুর বাইরে কারো বলার কোনো কিছু বলার আসলে সুযোগ নেই। কেউ তো আসলে ফিউচার বলতে পারবে না। আহ তারপর হচ্ছে এই যে একজন গালি দিয়েছে, ওকে আমি ব্যান করে দিব। এখানে গালি দিলে ব্যান করা হবে। সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু শেরে বাংলা ভাষা নিতে লুডো খেলতো বৈশা বৈশা, তাই কয়েদিয়া জিন্নাহ সাহেব ছাড়া প্রথমে পাকিস্তান ও পরে বাংলাদেশ জন্ম দিত না। ওলি বাবালে, কি দরকার প্রথমে পাকিস্তান জন্ম হওয়ার, কি দরকার পরে বাংলাদেশ জন্ম হওয়ার? বাঙালিরা একসাথে ছিল, বাংলাদেশ আগেই ছিল। বাংলাদেশে পাকিস্তানের পরে জন্ম দিচ্ছে, শুধু খালি দেশ নামটা বাকি ছিল। বাঙালি বাংলা বাংলাদেশ আগে থেকেই ছিল। ভারতের মুসলিমরা অনেক নিরাপদে আছে, সেটাই তো আমি নিজেই তাদের সম্প্রতির কাছ থেকে দেখেছি। আমি নিজেও দেখেছি, আমি ওদেরকে আলাদাই করতে পারি না যে কে হিন্দু কে মুসলিম। অনেকেই রিকোয়েস্ট দিয়েছেন আপনারা, আমি আপনারা অনেকেই রিকোয়েস্ট দিয়েছেন। অনেকেই রিকোয়েস্ট দিয়েছেন। আসলে আমার আজকে কেন জানি ভিউ দেখতে পাচ্ছি না, অনেক কিছু দেখতে পাচ্ছি না। লাইভে মানে ষড়যন্ত্র চলছে আর কি। একজনকে এডিং করার চেষ্টা করছি। আপনারা প্রশ্ন গঠনমূলক প্রশ্ন করতে মানে মতামত দিতে পারেন, গালাগালি করতে পারেন না কিন্তু। আর নিজের দেশকে যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে দেশের চিন্তাটা স্বার্থটা আগে করতে হবে আপনাকে। ফরিদ ভাইয়ের নেটের সমস্যা, উনি বোধহয় যুক্ত হতে চাচ্ছেন কিন্তু পারছেন না।
হ্যালো হ্যালো। হ্যালো, শুনছেন আপনি? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনার ভিডিও, আপনার কথাবার্তা খুবই স্পষ্ট এবং খুব সরাসরি কথা বলাটা আপনার খুবই ভালো লাগে আমার কাছে। এই জন্যই প্রায় জি, সময় ধন্যবাদ। শুনি আপনাকে। এখন বলেন আজকে কি বিষয় নিয়ে বলছেন আপনি? আপনি তো লাইভ দেখছেন অনেকক্ষণ ধরে, না, ক্যাপশনটাও অনেকক্ষণ ধরে দেখেছেন নিশ্চয়ই। না, আমি ক্যাপশন দেখিনি। আমি এই মানে ২-৩ মিনিট ধরে দেখছি বা ৫ মিনিট ম্যাক্সিমাম। ক্যাপশনটা দেখেছেন? মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী একটি প্রশংসিত নাকি বিতর্কিত? আপনাদের মুক্ত মতামত জানাতে পারেন। এইটাই আর কি আলোচনা বিষয়। আচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী, এখন তো হ্যাঁ, দেশটা তো ওখান থেকে বের হয়ে আমরা অনেক দূর চলে আসছি। আপনার এই যে ডক্টর ইউনূস জাতিসংঘে হ্যাঁ, যে এটা বিষয়টা ওনার কি সেই ঠিক রাইটস আছে কিনা ওই জায়গা আপনি থেকেই এখান আমি থেকে বলতে বোধহয় পারেন। লাইভটা শুনছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো এখান থেকেই বলেন। আমি যতটুকু বুঝতে পারি যে জাতিসংঘের জেনারেল অধিবেশন যেগুলি হয় ওগুলিতে আহ, সাধারণত নির্বাচিত রাষ্ট্রপ্রধানরাই অংশগ্রহণ করতে পারে। তারা আচ্ছা আচ্ছা। কোনো ধরনের আমি যতটুকু জানি আর কি, ইভেন আমার মানে আমেরিকাতে যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের সাথেও আচ্ছা কথা বলে এই কয়দিনে আমি যেটা জানতে পেরেছি, আমেরিকাতে বন্ধু বান্ধব মানে কত প্রায় ৩০ বছর ধরে তারা আমেরিকাতে আছে। এই ধরনের বন্ধুদের সাথে আচ্ছা। কথা বলে যে মানে কোনো স্টুডেন্ট বা হঠাৎ করে গত ২ বছর আগে থেকে গেছে তাদের সাথে না, তারা দীর্ঘদিন ধরে আমেরিকা আছে, তাদের সাথে আচ্ছা। কথাবার্তা বলে। ইভেন এবং জাতিসংঘের আমাদের বাংলাদেশে তাদের আহ, আহ, একজন আহ, একজন বাংলাদেশিও চাকরি করেন। উনি ওখানকার, আমি নাম বললে সবাই চিনবেন, ওনার নামটা আমি বলছি না, বাংলাদেশেরই। ওনার সাথেও আমি আলাপ করেছি, যদিও ওনার সাথে এটা জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির কোনো রিলেশন সরাসরি নেই। হ্যাঁ, তারপরে উনি যেটা ওনার মতামত আমাকে জানিয়েছেন যে জাতিসংঘের জেনারেল অধিবেশনগুলি সাধারণত নির্বাচিত জনপ্রতিনিধি যারা থাকে, হ্যাঁ, নির্বাচিত জি। হেড অফ গভর্নমেন্ট যারা থাকে তারাই অংশগ্রহণ করতে পারে, হ্যাঁ, অফিসিয়ালি। হ্যাঁ, কিন্তু যার কারণে কিন্তু বাংলাদেশে তো এই মুহূর্তে নির্বাচিত সরকার প্রধান বলতে কেউ নেই। হ্যাঁ, হুম যার কারণে এবার বাংলাদেশ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, হ্যাঁ, উনি কিন্তু যাবেন বোধহয়, যাবেন, কিন্তু উনি বোধহয় ২৫ কিংবা ২৬ তারিখের দিকে হয়তো যাবেন ইউএনএ। সেখানে কিছু ছোটখাটো কিছু কনফারেন্সে উনি হয়তো পার্টিসিপেট করবেন। এবং আচ্ছা আচ্ছা। বাংলাদেশের এবং উদ্বোধনী যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে উদ্বোধনী যে ইয়েতে ওখানে ফ্ল্যাগ গুলিতে যে সমস্ত দেশ পার্টিসিপেট করছে হুম ওই হুম। সমস্ত দেশের ফ্ল্যাগ স্ট্যান্ডে বাংলাদেশের ফ্ল্যাগও ছিল না। এটাই হচ্ছে আমি যতটুকু তাদের কাছ থেকে জেনে আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি আসলে আমি জাতিসংঘের এখানে রুলস এর মধ্যে ঢুকে তাদের ওয়েবসাইটে কিছু এই বিষয়ে কিছু পাইনি। তো এটা হচ্ছে আমার ওখানকার মানে ইউএস এর পার্মানেন্ট কিছু মানে রেসিডেন্সি যারা বাংলাদেশ থেকে গেছিল ২০ থেকে ২৫ থেকে ৩০ বছর আগে, তাদের কাছ থেকে জেনেই আমি এই কথাটা বলছি আর কি আপনাকে। এবং আচ্ছা, পরবর্তী আমার কাছে প্রশ্ন। হুম। আমার কাছে এটা একটু সত্যি মনে হয়, কারণ যদি সুযোগ থাকতো ডক্টর হ্যাঁ। ইউনূস কিন্তু এই মূল অধিবেশনের বক্তৃতা দেওয়ার সুযোগটা কিন্তু হাতছাড়া করতো না। আচ্ছা আচ্ছা। তো উম, আমরা তো অনেক আশায় ছিলাম যে অনেকেই বলেছে, অনেক যারা গবেষণা করে রাষ্ট্রনীতি নিয়ে, দেশ নিয়ে, আমি তো ছোটখাটো একটা মানুষ, আমি যেগুলো তথ্য আমি পাই আর কি আমার সামনে, সেগুলো নিয়ে আমি চিন্তা করি কথা বলার। তো অনেকেই আমাকে আশ্বস্ত করেছে যে এত ভেবো না, উনি যখন ক্ষমতায় আসবেন আমেরিকা বাংলাদেশকে আবার সুন্দর করে সাজিয়ে দিবে, যত টাকা লাগে। তো এই এই জিনিসটা যদি ওনারা সাজিয়ে দেয়, তো সেজন্য কি আমাদের দেশটাকে আমরা জাহান্নাম বানায় ফেলবো, বা পুরো দেশটাকে কারবালার ময়দান বানিয়ে ফেলবো? আমেরিকা মানে দেশকে সাজিয়ে গুছিয়ে দেবে মানে, হুম। এটা মানে কেন দেবে সে আমার দেশকে সাজিয়ে গুছিয়ে? প্রথমত এর কোয়েশ্চেনটা আমি কেন আমি আসে? তো আমার প্রশ্নটা তো সেখানে, ওনারা এত দরদ কেন আমাদের দেশের জন্য? হ্যাঁ, কেন দেবে এই দেশে? কি মানে
যেমন কিন্তু আপনি কিন্তু একটা জিনিস চিন্তা করলেন, যেমন আমেরিকার সাথে ইন্ডিয়ার রিলেশনে, পলিটিক্যাল রিলেশনে কিন্তু খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। পলিটিক্যাল রিলেশন খুবই ভালো। এবং আমেরিকার সাথে ইন্ডিয়ার ট্রেড ট্রেড যে ইয়েটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে মানে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার আমেরিকার ট্রেড কিন্তু প্রতি বছরই কিন্তু বাড়ছে। হ্যাঁ, একজ্যাক্ট ডাটাটা আমি ভুলে হুম গেলাম এই মুহূর্তে, এবং সেটা আমি গত বছরের তুলনায় এবছর অনেক বেশি বেড়েছে। তাহলে হুম ইন্ডিয়ার সাথে এবং এবং আমেরিকান কোম্পানিগুলি ইন্ডিয়াতে যেভাবে ব্যবসা করছে, যেমন আপনার সরি বিভিন্ন মানে ফাস্টফুড শপগুলি, চেন শপগুলি যেগুলি ইন্ডিয়াতে আছে, হ্যাঁ, হুম আমেরিকান হুম ব্র্যান্ড যেগুলি আছে, ওগুলি ইন্ডিয়াতে যেভাবে ব্যবসা করছে, হ্যাঁ, এবং হুম হুম ইন্ডিয়ার সাথে যদি ভালো রিলেশন যদি না থাকতো, তাহলে কিন্তু এই ব্যবসাটা কিন্তু ওরা করতে পারতো না। আপনার হুম মনে আছে কিনা জানি না, এই ক্লিনটনের সময়, সম্ভবত ক্লিনটন ছিল, ক্লিনটন না, এই হুম হুম। এ, বুশ ছিল, বুশ ছিল। বুশ একবার বলছিল যে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে ইকোনমিক স্যাংশন দেব। হ্যাঁ, তখন কিন্তু এই সমস্ত আমেরিকার লাইনটা কেটে গেল। ফরিদ ভাইয়ের নেট শেষ হয়ে গেছে, জহিরুল ইসলামকে আমি ইনভাইট করেছি অ্যাড করার জন্য। আর হচ্ছে যে ভাইটি এখন কথা বললেন, ওনার তো লাইন কেটে গেছে, উৎপল দে চৌধুরী। আচ্ছা, আমরা একটা খবর পেয়েছি যে ডোনাল্ড লু ভারতে এসছেন এবং ভারত সরকারকে বলেছেন আপনারা ঢাকায় ডিস্টার্ব করবেন না, এবং উনি ঢাকায় আসবেন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য, বাংলাদেশের কি বলে এটাকে, বাংলাদেশের উগ্রবাদিতা বন্ধ করার জন্য। আবার কিছুদিন ধরে আমরা দেখছি যৌথ বাহিনীর অভিযানের নামে বিভিন্ন সাধারণ একদম নিম্ন শ্রেণীর সাধারণ মানুষদেরকে ঘর থেকে ধরে নিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। আর সমন্বয়কের নাম করে বিভিন্ন আহ, মানে সাধারণ, এখন ওরা কি রাজনৈতিক কেউ কিনা আমি জানি না, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন মানুষ আহ, গুম হয়ে যাচ্ছে, তাদেরকে মারা হচ্ছে সমন্বয়কের নাম করে। এখন এই যে একটা আইনি বিশৃঙ্খলা ডে বাই ডে তৈরি হচ্ছে এবং মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এইটার প্রতিকার আপনারা চান কিনা, এটার প্রতিকার কিভাবে দরকার আপনারা মতামত করে জানান। হ্যাঁ আমি সরি, লাইনটা হ্যাঁ, কেটে আমার গেছিল, কেটে গেছিল নাকি কোনো লাইন কোনো কারণে? অটোমেটিকলি কেটে গেছিল। আমি ইয়ে করে না। আমি এখন যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশে যৌথ বাহিনী, আমি নিউজটা লাইভে বলেছি যে যৌথ বাহিনী নামানো হয়েছে, আমি খুব হ্যাপি ছিলাম যে যাদের কাছে অস্ত্র আছে জমা দেওয়ার অর্ডার করেছে, না দিলে ওদেরকে ধরে ধরে যাদের লাইসেন্স আছে খুঁজে খুঁজে বের করবে। কিন্তু এমন কিছু মানুষের সংবাদ পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যারা একদমই নুন আনতে পান্তা ফুরায়, তাদের অস্ত্র কেনার বা লাইসেন্স করার ক্ষমতা নেই, এই মানে রাজনীতির সাথেও সেভাবে সম্পৃক্ত না, সেই ধরনের কিছু মানুষকে ধরে নিয়ে তাদের পরে মানে খুব কুপিয়ে হত্যা করা, জখম সহ লাশ পাওয়া গেছে, আবার অনেকের পাওয়া যায়নি। সমন্বয়কের নাম করেও কিছু মানুষকে গুম করা হচ্ছে, মারা হচ্ছে। এই যে আইনি একটা বিশৃঙ্খলা, এবং সেনাবাহিনীও এই আম, অতটা তৎপর আমরা দেখছি না কোথাও, যে আহ, মানুষের জীবনের যে নিরাপত্তা জানমালে সেটা দিতে সফলতা অর্জন করতে পারেনি। প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গৃহযুদ্ধের মতো হচ্ছে এবং একে অপরকে মারছে। কারো কারো নিজের দলের নিজেরাই মারামারি করছে, কেউ কেউ আবার দুই পক্ষ, উভয় পক্ষই, পক্ষে বিপক্ষে উভয়ই করছে। এখন এই যে আইনি একটা বিশৃঙ্খলা আমাদের দেশে চলছে, যার যা খুশি করছে, যার যেখানে আগুন দেওয়ার দিচ্ছে, যার যেটা ভেঙে ফেলার করছে, যার যেটা দখল করার করছে, মানে সবকিছুই সবাই মনে করছে যে আমি চাইলে যা খুশি করতে পারি, এইরকম স্বাধীনতার সংজ্ঞাকে তারা হয়তোবা বিশ্বাস করে।
তা আমাদের স্বাধীনতার সংজ্ঞা যে এরকম না, এটা ওরাও জানে, আমরাও জানি, কিন্তু আমরা আমাদের যে একটা আরেকটা নেগেটিভ যে সেন্স, সেটাকে আমরা প্রায়োরিটি বেশি দিচ্ছি, এবং এটা মহামারী আকার ধারণ করছে। পজিটিভ চিন্তা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এইটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের আসলে দ্রুত কি সিদ্ধান্ত নেওয়া উচিত? দ্রুত সিদ্ধান্ত একটাই নেওয়া উচিত। এই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব এদিন বক্তৃতা করে বিভিন্ন সংস্কারের জন্য, এই সংবিধান থেকে শুরু করে বিভিন্ন সংস্কার করার জন্য, রিফর্ম করার জন্য যে কমিটিগুলি করেছে, এখন এই কমিটিগুলি, ধরেন যে আমি সংবিধান সংস্কার করলাম, হুম জুডিশিয়ারি সংস্কার করলাম, হুম হ্যাঁ, সংস্কার করে আমার লাভটা কি হবে? আমি যদি সোসাইটির উপর আমি যদি কোনো কন্ট্রোল রাখতে পারি, আমাদের সমাজের উপর বর্তমানে যে উপদেষ্টা মন্ডলীগুলি আছে, উপদেষ্টা মানে ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে, হুম তারা তো কোনো কন্ট্রোলই এস্টাবলিশ করতে পারেনি কোনো সেক্টরে, না ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা। সেক্টরে, না আপনার মানে কোনো মার্কেটের উপর, নিত্য প্রয়োজনীয় বাজারের উপর, মানে মানুষের বাজারের উপর, বা ইভেন গভর্নমেন্ট সেক্টর, ইভেন সেক্রেটারিয়েট লেভেলে পর্যন্ত কোনো ধরনের কোনো কন্ট্রোল তারা কিন্তু এখন এস্টাবলিশ করতে পারেনি। তা এস্টাবলিশ করা না করে কিন্তু ওনারা যদি সংস্কারের জন্য এখন সংস্কার দিয়ে সংস্কার করে, হ্যাঁ, সংস্কারটা যে কাজে ওরা যে দিতেছে না। বলতেছে সংস্কার করতে সময় লাগবে এবং হ্যাঁ, আমরা সংস্কার করছি, তো এই এক সংস্কার এক করতে এক করতে এই যে আপু, আরেকদিকে যে সাধারণ মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, বিপন্ন হ্যাঁ, হয়ে যাচ্ছে, এটাই এই ব্যাপারে এটাই আমি তাদের যে বলতে এত চাইছি। গাফলতি। এটাই ধরেন যে আমি একজন খুব ছোটখাটো একজন ব্যবসায়ী। হ্যাঁ, আমি আমি সংবিধান সংস্কার দিয়ে কিন্তু আমার ব্যবসার কিন্তু কোনো ডেভেলপমেন্ট হবে না। হ্যাঁ, হুম বা একজন গার্মেন্টস এর চাকরি করে, হ্যাঁ, যে রিক্সা হুম চালায়, দিনমজুর যে আছে, যে স্কুল কলেজে মাস্টার দেয়, তারা কিন্তু সংবিধান সংস্কার করলে, বিচার বিভাগ সংস্কার করলে ব্যক্তিগতভাবে তার কোনো কিন্তু সে কিন্তু বেনিফিটেড হবে না। সে বেনিফিটেড হবে যদি এই আমাদের মুহূর্তে আমাদের দেশের সাধারণ শ্রেণীর মানুষ সংবিধান খাবে না ডাল ভাত খাবে? It's not- it's- হ্যাঁ, সংবিধান তো সাধারণ মানুষের কোনো ইস্যুই না। বিচার বিভাগের আমাদের সংস্কার কিন্তু দেশের সাধারণ মানুষের কোনো ইস্যু। 75 থেকে 80% মানুষ জানে না সংবিধান আসলে কি জিনিস। Am I এটাই right? এটাই Am তো, I right? অবশ্যই অবশ্যই, ইউ আর রাইট। হ্যাঁ, এখন সংবিধান জিনিসটা আচ্ছা, দিয়ে কি করবে সে? এইটা যদি আমরা একটু পিছনে যাই, আমাদের সরকার বা রাষ্ট্রপ্রধানরা আমাদেরকে শিখিয়েছে যে সংবিধানে কি আছে এবং তোমার অধিকার কি, কোন সরকার আমাদেরকে সচেতন করে নাই। যখন কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে তখনই বলা হচ্ছে এটা তো সংবিধানে নাই, এটা সংবিধান আছে। তার মানে কি সংবিধান শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের জন্য, সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে? তাহলে অবশ্যই সাধারণ জনগণ রাষ্ট্রের অবশ্যই সংবিধান সম্পর্কে জানে না, অধিকার সম্পর্কে জানে না। যেমন সবার জন্য শিক্ষানীতি বেগম খালেদা জিয়া চালু করেছিলেন, আমি নিজের চোখে দেখেছি, আমাদের গ্রামের বুড়া বুড়া লোকেরাও যায় পড়াশোনা করতো। এই এই ধারাবাহিকতা কি আমাদের আওয়ামী লীগ সরকার ধরে রাখা উচিত ছিল না? অবশ্যই অবশ্যই অনেক কিছু। আমি আমি আপনাকে একটা ছোট একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এক্সাম্পলটা একটু হয়তো আপনি নিজেও হয়তো জানেন। লেনিন যখন তার রাশিয়া সোভিয়েতের ক্ষমতাটা দখল করলো বিপ্লবের মাধ্যমে, বিপ্লব করা হোক যে কোনো হোক, তাদের ক্ষমতাটা দখল করলো, যখন সে নতুন সংবিধান দিল, নতুন সংবিধানটা তখন তার একটা অর্ডার ছিল, সংবিধানটা সমগ্র রাশিয়ার প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এক একটা সংবিধানের কপি পৌঁছাতে হবে। তখন তাকে আচ্ছা, তার পলিটিক্যাল পার্টি, তখন তার ছিল কমিউনিস্ট পার্টি, তাকে জিজ্ঞেস যে এটা সংবিধান, ওদেরকে দিয়ে কি করবো আমরা, ওরা কি সংবিধান পড়বে নাকি? হ্যাঁ, বলে কি আচ্ছা, ওরা পড়ুক না পড়ুক, সংবিধানটা পৌঁছাতে হবে, যারা পড়বে তারা পড়বে এবং তাদের কাছ থেকে মতামত চাইবা যে তুমি এটা কি ঠিক আছে কিনা, তুমি কোন জায়গায় সংশোধন করতে চাও, কোন জায়গায় পরিবর্তন হলে কোন জায়গাটা তোমার কাছে মনে হচ্ছে যে ডেমোক্রেটিক না, বা কোন জায়গাটায় আর একটু ডেমোক্রেটিক অ্যাপ্রোচ করা যায় কোন জায়গাটার মধ্যে, এটা একটা মতামত তোমরা চাও। এবং বিলিভ ইট অর নট, তখন কিন্তু প্রায় আমার আমার এক্স্যাক্টলি এটা ভুলে গেলাম, তখন সে মোর দেন 10,000 যে পিপলের কাছ থেকে 10,000 প্লাস সংশোধনের মানে প্রপোজালটা তখনকার মানে লেনিনের সরকার তখন পেয়েছিল। এবং তারা কিন্তু অ্যাকর্ডিংলি কিন্তু তারা ইয়েটা করছিল, মানে সেই সেই সংশোধনটা তারা করছিল, অর্থাৎ অর্থাৎ একটা মানুষের ঘরে যখন একটা বই পৌঁছে দিচ্ছে, তখন সে দুইটা কাজ করছিল। একটা হচ্ছে সংবিধানটা পৌঁছে দিয়েছিল, আর একটা হচ্ছে বিদ্যুতের আলো, মানে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে বিদ্যুতের আলো যায়। কারণ বিদ্যুতের আলোর ক্ষেত্রে তার লজিক ছিল যে আলো কিন্তু
অন্ধকার দূর করে। অন্ধকার মানে হচ্ছে মানে মানুষের মধ্যে ভয় কাজ করে এবং জি এক ধরনের মানুষের মনের মধ্যে কাল্পনিক কতগুলি মানে ভয়ের যে ইয়েগুলি আছে, এগুলি তখন তুমি যখন আলো যাবে একটা জায়গায় যখন বিদ্যুৎ যাবে, তখন দেখবা যে সমস্ত মানে ভূত প্রেত বা কতগুলি কাল্পনিক কিছু ভয় আছে না আমাদের, সেই ভয়গুলি অটোমেটিকলি দূর হয়ে যাবে। এই দুইটা কাজ প্রথম সে করছিল এবং সেই সংশোধনীর আলোকে কিন্তু কিছু সংশোধনীয় সে তাদের সংবিধানের মধ্যে কিন্তু তারা আনছিল। এখন ধরেন যে আমরা আমাদের 1972-তে আমাদের দেশে যখন প্রথম সংবিধান হয়, সেই সংবিধানটা মানে মানে কি আমরা কি আমাদের কি কোনো পাবলিক লাইব্রেরিতে ছিল, নাকি কোনো স্কুলের কোনো লাইব্রেরিতে ছিল, নাকি কোথাও ছিল? ইভেন আমি পার্সোনালি, আমি আপনার অনেক সিনিয়র, হ্যাঁ, আমি কোনোদিন জি সংবিধান অবশ্যই। দেখিনি। আমি কোনোদিন আপনার সংবিধান দেখিনি। হ্যাঁ, I've never আমিও seen- দেখি নাই। আমার খুব ইচ্ছা ছিল সংবিধানের বই একটা সংগ্রহ করব। হ্যাঁ, আমি আমি জানি না কোথায় পাবো, হ্যাঁ। চিন্তা করে দেখেন। আমি শুধুমাত্র সংবিধান মানে পড়তে ইভেন শুনেছি যে আরেকটা কথা, মন্ত্রণালয়ের যে পুরা আপনার যে সচিবদের একটা বই থাকে, যেটা তাদের সব ডাটা পাওয়া যায়, এই বইটা পর্যন্ত সাধারণ মানুষের কাছে দেওয়ার নিয়ম নাই, জানেন? আমি আমার পরিচিত এক বড় ভাইকে দেখেছি, গোপনে সংগ্রহ করেছে উনি। কেন? এখন হ্যাঁ, এটা এ- এটা 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 কি হচ্ছে অবৈধ জিনিস? এটাই এটা হচ্ছে মানে ওপেন অনেক কিছুই না আমাদের, ওপেন অনেক কিছু না। এখন সংবিধান তো আমরা যেমন মনে করেন, ইভেন ইন্ডিয়ার যে মানে যে সংবিধান যখন প্রথম রচনা করা হলো, তখনও কিন্তু এই সংবিধানটা কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় মানে পিপলের কাছে কিন্তু অ্যাভেলেবেল করছিল। হ্যাঁ, হুম অ্যাভেলেবল করছিল তারা করছিল হচ্ছে থ্রু দা পলিটিক্যাল পার্টি। ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি ছিল, তখন কমিউনিস্ট পার্টি ছিল, কংগ্রেসের মধ্যে তো অনেকগুলি দলেই ছিল। তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির মাধ্যমে তারা কিন্তু তাদের সংবিধানটা কিন্তু পিপলের কাছে পৌঁছাইছিল, কোনোভাবে হয়তো ডিরেক্টলি হুম অথবা ইনডাইরেক্টলি তারা পৌঁছাইছিল। যদিও তারা কোনো সংশোধনী বা কোনো কিছু চায়নি, কিন্তু হুম তারপরেও তারা সংবিধানটা তারা পৌঁছাইছিল এবং তারা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলি কিরকম হবে, তারা এক ধরনের তখনকার যে ধারণাগুলি ছিল, তারা কিন্তু তাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির মাধ্যমে কিন্তু তারা কিন্তু এগুলি লোকজনকে মানে অ্যাওয়ার করছিল যে আমাদের নির্বাচন কমিশন ব্যবস্থা এই হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা এই হবে, বা আমাদের বিচার ব্যবস্থা এটা এই ধরনের হবে। আচ্ছা হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এটা কিন্তু কখনোই কিন্তু কেউ করেনি। ইভেন সংবিধানের মানে বিভিন্ন সংশোধনীগুলি, পঞ্চদশ সংশোধনী এখন একটা বিশাল একটা ইস্যু দাঁড়াইছে আচ্ছা যে আচ্ছা ভাই, আপনার ভাইটা কি বা স্যারটা কি আপনি অনুমতি দিলে আমি উম, দুইটার যে কোনো একটা ডাকবো। না না, আমাকে সেটা হচ্ছে যে আমাকে আপনি আপনি আমার জাস্ট অনেক আমার নাম সিনিয়র, ধরে ডাকতে পারেন, ইটস নট দ্য আপনি বিগ অনেক ইস্যু। সিনিয়র, অনেক কিছু জানেন, আমার চেয়ে অনেক বেশি না অভিজ্ঞতাই না, মানুষের আমি জ্ঞান, আসলে এটা আমি বিশ্বাস করি। এখন আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আপনি একটু আমাকে আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো যে একটা রাষ্ট্রের সংবিধান, এই যে যেরকম বললেন যে প্রত্যেকটা জনগণের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে সরকার যাচাই করে যে সংবিধানে কোনটা রাখবে, কোনটা সংস্কার করবে, বা কোনটা রাখবে না। তো আমাদের দেশের সংবিধান এখন যে বলা হচ্ছে পরিবর্তন করা হবে, অন্তর্বর্তী সরকার তো নির্বাচনের পরে আর থাকবে না। ওনার কি একা একা রাইটস আছে সংবিধান সংস্কার করা, বা উনি কি জনমত না নিয়ে, ধরেন একটা যখন সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হয়, পক্ষে বিপক্ষে সংসদে নেতাকর্মীরা থাকে, তারা জনগণের হয়ে কথা বলে, তখন তারা ভোট দেয়, আইনের পক্ষে বিল পাস করে, আইনের বিপক্ষে বিল পাস করে, হ্যাঁ বা না বোধক একটা যে স্বীকারোক্তি জানায়, সেই নিয়মের বাইরে গিয়ে কি কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কি কোনো ক্ষমতা আছে কিনা সংবিধান সংস্কার করার, এটা আমাদের দর্শকদের জন্য জানা অনেক জরুরি। এটা আমার 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 কাছে আমি যতটুকু জানি, যতটুকু বুঝতে পারি বিভিন্ন জনের সাথে, আমার চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোকজনের সাথে আলাপ করে, বিভিন্ন স্পেশালি যারা মানে আহ, আমার কিছু আইনজীবী বন্ধু আছে, সিনিয়র ফ্রেন্ড আছে, তাদের সাথেও আলাপ আলোচনা করে যেটা আমি আমি বুঝতে পারলাম এ কয়দিনে যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো রাইটস নাই এটা নিয়ে এই সংবিধানের কোনো জায়গায় হাত দেওয়ার। কিন্তু তারা এটা আচ্ছা করার পর তারা যেটা করবে যে পরবর্তীকালে তারা যে নির্বাচন দেওয়ার পর নির্বাচিত হয়ে যে সরকারটা আসবে, সে সরকার যদি চায় এটাকে সংসদে তাদের সংশোধনীগুলি পাশ করাতে পারে, আবার নাও করাতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য নেক্সট আচ্ছা গভর্নমেন্ট আচ্ছা আচ্ছা, কে আসবে। তাহলে আপনি আমাকে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের একটু ইয়ে দেন। সেটা হচ্ছে সংবিধান বহির্ভূত কাজ করে যে ক্ষমতায় আসা,
এইটার ভবিষ্যতে যে নির্বাচনে আসুক সেই কিন্তু এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, মানে ক্ষমতায় আসলে যারা নির্বাচনী সরকার, সে যদি পিছনের এই অতীতটা নিয়ে কখনো বিচার করতে আসে যে এটা তো সংবিধানের বহির্ভূত হয়ে তিনি আমাদের দেশ শাসন করেছিলেন, সেই সরকার কি ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে কিনা, অবশ্যই নেওয়ার পারবে। সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে। আপনার মনে আছে কিনা জানি না, আমার ঠিক একজ্যাক্টলি মনে নাই। এই এই আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভবত এই পঞ্চদশ সংশোধনীর ঠিক আগের একটা সম্ভবত পঞ্চদশ সংশোধনী যেটাতে আসছে ওইটাতে মধ্যেই আছে। ওইটার মধ্যে কিন্তু ও, ওইটা অথবা না তার ঠিক আগের আগের আরেকটা ইয়েতে একটা বিচার বিভাগের বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে রায়টার মাধ্যমে আপনার জিয়া রহমানের ক্ষমতা দখল থেকে শুরু করে সমস্ত হুম, এরশাদ পর্যন্ত এরশাদের হুম, ক্ষমতা দখল, হুম, হ্যাঁ, সমস্ত কিছুকে তারা কিন্তু অবৈধ অবৈধ ঘোষণা করছিল, আচ্ছা, অবৈধ ঘোষণা করেছিল। হ্যাঁ, আমি একজাক্টলি এই মুহূর্তে ভুলে গেছিলাম সে কোন বিচারপতি সেই রায়টা দিয়েছিল। হ্যাঁ, এখন কিন্তু কিন্তু ওইটা কিন্তু বাস্তবতার কারণে কিন্তু কিন্তু তখন কিন্তু ওইটা কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়েও কিন্তু কোনো লাভ হইতো না বা লাভ কোনো ধরনের কিছু করা যেত না। হ্যাঁ, আপনি যেমন ধরুন যে ইন্ডেমনিটি যে প্রথম যে দিল বঙ্গবন্ধু হত্যাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হত্যাকে কোনো বিচার করা যাবে না, কিংবা যারা করা যাবে না, যারা যারা মারছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, এটা কিন্তু খন্দকার মোশতাক একটা অধ্যাদেশ দিয়েছিল, আচ্ছা, খন্দকার মোশতাক সরকার। হ্যাঁ, যেটা কিন্তু জিয়া রহমান 1979-এ সংসদীয় ইলেকশনের মাধ্যমে যখন বিএনপি যখন সংসদে যখন একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো, তখন কিন্তু তারা এই সংসদে এটা তুলে কিন্তু এটাকে কিন্তু তারা কিন্তু ওই যে এটার পক্ষে কারা কারা আছেন হা বললে হা, না বললে না, হা বলে তারা এটাকে পাশ করে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ এটা সংসদের মাধ্যমে তারা কিন্তু এটা একটা আইনি একটা মানে আইনি একটা রূপ দিয়ে দিছে যে এটা সংসদের দ্বারা স্বীকৃত যে ইন্ডেমনিটি অধ্যাদেশটা। হ্যাঁ, আনটিল এন্ড আনলেস এটা সংসদে যতক্ষণ পর্যন্ত পাশ করে না জিয়া রহমান ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু অধ্যাদেশ ছিল। আর যখনই কিন্তু জিয়া রহমান সংসদের মাধ্যমে সংসদে এটা কিন্তু পাশ করে দিল, হ্যাঁ, হুম, তখন কিন্তু এটা কিন্তু আইনে পরিণত হয়েছে। যে আইনটা কিন্তু শেখ হাসিনা সরকার এই প্রথমবার চেষ্টা করেছিল 96-এ ক্ষমতায় এসে পারে নাই। পরবর্তীকালে যে এই গত 16 বছরের আগে প্রথমবার এসে আইনটা 16 সরি এরপরে আরবার ক্ষমতা আসলো না, জি, 2006 না কত আরবার ক্ষমতা হ্যাঁ, হ্যাঁ, পাওয়ার আসলো না, তখন কিন্তু হ্যাঁ, এই অধ্যাদেশটা কিন্তু এই ইন্ডেমনিটিটা কিন্তু বাতিল করলো। বাতিল করে কিন্তু সংসদের মাধ্যমে বাতিল করে বঙ্গবন্ধু হত্যার প্রসেসটা কিন্তু শুরু করেছিল। আচ্ছা, আপনার কিন্তু একটু রিকল করলে আপনি কিন্তু এই জিনিসগুলি পাবেন। এখন 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 যদি আচ্ছা, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যদি এই যত কিছুই করুক না কেন, যত কিছু করুক, এটা যদি আগামী সংসদ যদি চায় সমস্ত কিছু কিন্তু বাতিল করে দিতে পারবে যদি আচ্ছা, সংসদ যদি চায় সংসদে, কারণ আর যাই কিছু করুক সংসদ কর্তৃক সেটা কিন্তু পাশ মানে বিয়ে করতে হবে, মানে সংসদের সাংসদ দ্বারা এটা কিন্তু এটা মানে এন্ডোর্স করতে হবে যে আমরা এটাকে এগ্রি করি। আর ডিসএগ্রি করলে সমস্ত কিছু কিন্তু যতই ভালো হোক সবকিছু কিন্তু হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এখন যে বর্তমানে যে 5ই আগস্টের পরে যে হত্যাগুলো হচ্ছে, এগুলো কি সব মওকুফ হয়ে যাবে? এগুলি মওকুফ হওয়ার তো কোনো সুযোগ নাই। এগুলি তো মানে গভর্নমেন্ট রেকর্ডে তো, পুলিশ রেকর্ডে তো আছে। হ্যাঁ, এগুলি রেকর্ডে আছে। এগুলি এগুলি নিয়ে কিন্তু এগুলি কিন্তু এখন যদিও কেস নিচ্ছে না কোনো ধরনের, 5ই আগস্টের পরে যে সমস্ত হত্যাকাণ্ডগুলি হয়েছে, পুলিশ হুম, হত্যাকাণ্ড হোক বা মানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হত্যাকাণ্ড হোক বা আওয়ামী হুম, লীগ নেতাদের উপর বা বাড়িঘরের উপর যে হামলাগুলি হোক, হ্যাঁ, হুম, বা ইভেন আমার বাড়ির উপরও যে হামলাগুলি হয়েছে, হ্যাঁ, আচ্ছা, ভেরি ট্রুলি আমার বাড়িতে আমার আমার গ্রামের বাড়িতেও হামলা হয়েছে। আমার মানে পুকুরের মাছটা সব তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এগুলি এগুলি নিয়ে তো আমরা তো এই মুহূর্তে ব্যক্তিগত আমাকে যদি বলেন আমি এখন কেস কার কাছে কেস করব, আমাদের যে থানার হুম, আন্ডারে আমরা আছি সেই থানাটাই মানে টোটালি মানে পোড়াই দিছিল। হ্যাঁ, আচ্ছা, ওই থানাতে এখন বোধহয় 4-5 জন পুলিশ ডিউটিতে আছে। হুম, 5-6 হুম। জন পুলিশ এখনো তো ডিউটিতে। পুলিশের উপর হামলা হচ্ছে। আমি তো গত 3-4 দিন আগে এক থানার ওসি কে দেখলাম মারছে। হ্যাঁ, পুলিশ তো টোটালি পুলিশ তো এখন টোটালি মানে সবাই কিন্তু জয়েন করে না এখনো পর্যন্ত। হ্যাঁ, যে সমস্ত পুলিশগুলি ছিল মানে বাংলাদেশে বোধহয় কত 2 লাখ না 3 লাখ পুলিশ ছিল, তারা তো সবাই জয়েন করে নাই। হ্যাঁ, তারা 10% পুলিশও জয়েন করছে কিনা সন্দেহ আছে।
হ্যাঁ তারা হয়তো বা জীবন ভয় হুমকিতে আছে, হ্যাঁ হাজার হাজার এ- পুলিশ মেরে এটাই ফেলছে, আবার যদি এটাই মেরে ফেলে কোনো ইস্যুতে। আবার মেরে ফেলবে, কিংবা তারা তো এবং জানে যে আবার তারা এটাও বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ওরা মার্কেটিং করছে, যারা জয়েন করে নাই তারা ভারতীয় ছিল এবং হ্যাঁ ভারতীয় র এগুলো হচ্ছে সোশ্যাল 6ই সোশ্যাল মিডিয়ার আগস্টে কথা। ভারতীয় র আসছে বলে একটা গুজব ছড়ানো হয় এবং সেই রাত্রে অতর্কিত হামলা করে নৃশংসভাবে পুলিশদেরকে হত্যা করা হয়, হাজার হাজার পুলিশকে। মানে যাত্রাবাড়িতে তো আগুনে পোড়াইছে, এটা ছাড়াও এবং সেই ভিডিও ফুটেজ, ছবি অসংখ্য জায়গায় ইনবক্সে ঘুরে হ্যাঁ বেড়াচ্ছে। হ্যাঁ, এই কিন্তু সমস্ত কেউ এই সমস্ত এই ধরনের ছবি ফেসবুক নেয় না, পোস্ট দিলে ফেসবুক আইডি ফেসবুক নষ্ট করে দিবে। ফেসবুক আইডি নষ্ট করে হ্যাঁ, দেয়, কিংবা ফেসবুক এগুলোকে ডিলিট করে দেয়, ইভেন কমেন্টসও ডিলিট করে এখন দিচ্ছে, বা ডাইরেক্টলি। তারা তো জীবন মানে কেউ জেনে শুনে মৃত্যুর মুখে যায়। হ্যাঁ এই এখন তাদেরকে কারণে আবার ভারতীয় যে বলা হচ্ছে, এটা কি অমানবিক না? এটা তো চরম অমানবিক একটা চিন্তা ভাবনা। পুলিশের আমি সবচেয়ে সেদিন বড় ভয় হচ্ছে, দেখলাম সার্জিস আর আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ, ওরা দুজন রাস্তায় কারোর সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছে, পরে ওরাই বলতেছে পুলিশ কোথায়, পুলিশ কোথায়, ডাক দাও। হুম, ওরা নিজেরাও নিরাপত্তার জন্য তো ওদেরও তো পুলিশ দরকার। হ্যাঁ ওদের তো পুলিশ দরকার। এখন ওরা তো পুলিশ, ওদেরকে তো আর্মিও মানিতে বগুড়াতে দেখলাম যে তাদের উপর যখন তাদেরকে যখন 10 মিনিট সময় দিল যে বের হয়ে যাও, তখন তো তাদেরকে আর্মিও তার প্রোটেকশন দিয়ে রাখতে পারেনি ওখানে। বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তিনিও তো পুলিশ ছাড়া বেকার। হ্যাঁ ডেফিনেটলি পুলিশ আর আ- ট্রাফিক আমি মানে আজকে আমি আজকে কাকরাইল হয়ে যমুনার মানে যে যমুনা ভবনে থাকে ওইটার সামনে দিয়ে রূপসী বাংলার সামনে দিয়ে আমি বসুন্ধরা গিয়েছি। আমি একটা জিনিস খেয়াল করলাম, কাকরাইল মোড়ে কিছু পুলিশ আর কিছু কাকরাইল মসজিদে কিছু হুজুর আছে, এরা দাঁড়ানো। এই মনে করেন ভিতরে বোধহয় হাজারের উপরে হুজুর টুজুর আছে, কিন্তু পুলিশ মনে করেন এই মোড়ে ছিল 100 আনুমানিক, আর সামনে যমুনার সামনে 100, আর রূপসী বাংলার সামনে 100। ওইদিকে শাহবাগ ঢুকতে দিচ্ছে না, কি কারণে? নিরাপত্তা জনিত কারণ হতে পারে। তো আমি চলে গেলাম, তো আমি চিন্তা করলাম ওনারও তো একটা নিরাপত্তা দরকার। ওনার উপরে কোনো কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো একটা বাহিনী, কোনো একটা জনগণের যদি হামলা হয়, তাহলে এই 100 আর 200 পুলিশ ওনাকে কিভাবে নিরাপত্তা দিবে? আমি সেনাবাহিনীতে এখন দেখি নাই চোখে। ওনার জীবনের জন্য তো এটা হুমকি, না নিরাপত্তার জন্য তো না তেমন অসংখ্য তা তো অবশ্যই, পুলিশ নেই। অবশ্যই, এবং অবশ্যই উনি যে চেয়ারটাতে আছেন এখন, আমরা খেয়াল করছি ওনাকে আওয়ামী লীগকে সাইড করে বলে, যারা চেয়েছে যে এরকম একটি সরকার আসুক, তাদের অনেকেই তো ওনাকে মানছে না, ওনাকে উপেক্ষা করে অনেক কিছু করছে। কারণ হচ্ছে, আমি কেন বলবো এটা, এখন যা যা হচ্ছে অন্য যে কেউ করুক, এটা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি, ওনার নামে কিন্তু বলা হবে যে উনি সরকার থাকা অবস্থায় এগুলা করিয়েছে বা হয়েছে। না বাই হুক আর বাই হুক ওনার নামেই যাচ্ছে ডেফিনেটলি, কিন্তু বিষয়গুলো, এবং যাবে। ডেফিনেটলি। কিন্তু ওনাকে তো মানতেছে না, আমরা যেটা মনে করতেছি ওনাকে তো মানতেছে না ওরা। না আমার কাছেও মনে হচ্ছে যে ওনার ওনার উপর ওনার সমস্ত জায়গার উপর ওনার কোনো কন্ট্রোল। আমি বললাম না যে হ্যাঁ। এখন যদি ধরেন যে সোসাইটিতে যদি ওনাদের যদি কন্ট্রোলটা যদি এস্টাবলিশ করতে না পারে, হুম। হ্যাঁ সেটা আইনি প্রক্রিয়া দিয়ে হোক, শক্তি প্রয়োগ করে হোক, আর্মি দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, হ্যাঁ তাহলে কিন্তু উনি যত কিছু সংস্কার করুক না কেন, কোনো হুম। সংস্কারের বেনিফিশিয়ারি কিন্তু জনগণ হতে পারবে না। হ্যাঁ এখন এই মুহূর্তে ওনার প্রধান কাজটা কি? ওনার প্রধান কাজটা হচ্ছে বাজারের উপর নিয়ন্ত্রণটা আনা, আইন শৃঙ্খলাকে আইন শৃঙ্খলাকে মানে কন্ট্রোল করা, হ্যাঁ রাস্তায় ট্রাফিক জ্যামটাকে কন্ট্রোল করা। হ্যাঁ হ্যাঁ। এখন ধরুন যে এখন আমি আজকে একটা এক্সাম্পল দিই। আমার আমার বাসা থেকে বেরিয়ে একটা সার্কেল আছে, যে সার্কেলটাতে প্রায় সময় মানে একটু জ্যাম টাম লেগে থাকতো আগে। হ্যাঁ মাঝখানে আচ্ছা, কিন্তু টোটালি কোনো ট্রাফিক জ্যাম ছিল না, ওখানে খুব স্মুথলি আমরা এটা মুভ করতে মানে পার আজকে হয়ে যেতে পারতাম। তো আমার হ্যাঁ প্রায় 20 মিনিটের রাস্তা আমাকে 1.5-2 ঘন্টা যেতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ পার হয়ে যেতে পারতাম তখন। আজকে আজকে গত 10-12 দিন ধরে কন্টিনিউয়াস প্রচন্ড জ্যাম থাকে। ওই জ্যামটা মানে ভীষণ ধরনের একটা বিরক্তিকর একটা জ্যাম, যে জায়গায় আমার যেতে সময় লাগতো মানে 30 মিনিট, এখন আমার প্রায় মানে 1 ঘন্টার উপরে সময় লাগছে। তখন ওখানে ট্রাফিক পুলিশ ছিল, ট্রাফিক পুলিশকে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার এখন জ্যাম? বলে কি স্যার, আগে আমরা এই মোড়টাতে প্রায় 18 জন ট্রাফিক পুলিশ কাজ করতো, ওইখানে এখন আমরা 3 জন কাজ করছি। তাহলে
কিভাবে আমরা মানে ইয়ে করবো? তখন আমি বললাম তো বাকিরা কই? বলে কি আমাদের লোকজন নাই এখন। হ্যাঁ, তো এই সমস্ত আচ্ছা, জায়গাগুলিকে এই জায়গাগুলি আরেকটি পয়েন্ট আমরা খোলামেলা আলোচনা করি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস যখন বাংলাদেশে ঢুকে এয়ারপোর্টে বসে ওইখানে যখন উনি প্রেস কনফারেন্স করেন, সেদিনই উনি বলেছেন ভারত যদি আমাদের বাংলাদেশ নিয়ে বেশি মাথা ঘামায় তাহলে কোনো প্রকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে আমরা 7 সিস্টার রাখবো না। আচ্ছা, আর হচ্ছে 7 সিস্টার রাখবো না, কিন্তু এখন এই মুহূর্তে আমি একটা ভিডিও আমি দেখাবো, এবং বন্যার সময় আমরা দেখেছি ভারতের কাছে উনি সহযোগিতা চেয়েছেন, এবং ভারতের কারণে বন্যা হয়নি সেটা ভারতের সাথে স্বীকার করেছেন, যে আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু সিএনএন এ উনি বক্তব্য দিয়েছেন ভারতের কারণে আমাদের বন্যা হয়েছে। এখন আমি একটু ভিডিওটা দেখাই, এখানে উনি ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে এরকম একটা বক্তব্য দিয়েছেন, এবং জামাত ইসলামের আমির যিনি প্রধান ওনাকেও আমরা খেয়াল করছি বলতেছে যে ভারত যা চায় আমরা তাই করব। এবং ডোনাল্ড ডুর যেটা, উনিও আমেরিকা থেকে ভারতে এসেছেন, বাংলাদেশ ঢাকা শহরকে যেন নিয়ে যেন ভারত কোনো কথা না বলে, উনিও তাদেরকে সতর্ক করতে গেছেন, উনি তারপর বাংলাদেশে আসবেন। এখন আমার প্রশ্ন হলো, তখন ভারতের বিরুদ্ধে এত ক্ষিপ্ত ছিল, এখন আবার সবাই ভারতের পক্ষে পজিটিভ হচ্ছে, এইটার কারণ কি হতে পারে? আর ওনার একটা বক্তব্য যে আমাকে আপনারা নিয়ে আসছেন, আপনারা যদি না চান আমি চলে যাব। এখন কথা হচ্ছে ওনাকে যে শেষ বয়সে এতটুকু বয়স ওনাকে নিয়ে আসলো, যে মানুষটা সারা পৃথিবী জয় করেছে, বলতে গেলে যে উনি নোবেল প্রাইজ পেয়েছে শান্তিতে, সেই মানুষটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো, আমি মনে করি এটা ক্ষুদ্র একটা সম্মান। সেই জায়গায় ওনাকে যারা নিয়ে এসছে, ওনাদের কি উচিত ছিল না ওনার সম্মানার্থে দেশের শান্তির শৃঙ্খলা বজায় রাখা এবং ওনাকে শান্তিতে সংস্কার করতে দেওয়া, এবং ভারতের যে বিরুদ্ধে কথা না বলাটা শুরুতেই উচিত ছিল কিনা? এখন আবার বলতেছি একমুখে দুই কথা। এটা নিয়ে আপনি একটু আপনার মন্তব্যটা বলেন, আমি একটু ভিডিওটা দেখাই। আমাদের মাত্র প্রতিবেশী বলা যায়, কালচার দিক থেকে ভারত আমাদের আছে, কাজে তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক, যার সম্পর্কটা হওয়া উচিত আমাদের প্রতিবেশী। ভারতের সঙ্গে যদি সম্পর্ক হওয়া উচিত, উনি আজকে বুঝতেছে, উনি এত জ্ঞানী মানুষ, শুরুতে এখন উনি এখন বুঝলেন না। আমি আপনাকে ভারতের খুব আমি ছোট আমি একটা শেষ করি, ভারতের পেঁয়াজ আসছে বর্ডারে, সেখান থেকে ফেরত দেওয়া হলো। পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে আসা হলো, সেখানে পাথর ভরে দেওয়া হলো, এবং বিশেষজ্ঞরা বলতেছে এখানে মানি লন্ডারিং হয়েছে পাকিস্তানের সাথে। এখন এখন আপনি বলেন। আমি আপনাকে মানে আমার মানে ছোট অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলি, হ্যাঁ, আপনারও যদি মানে কেউ যদি আপনার যদি কোনো আত্মীয় স্বজন ভাই কিংবা অন্য কেউ যদি কোনো প্রাইভেট ফার্মে খুব জুনিয়র লেভেলের চাকরি করে, হ্যাঁ, তখন তাকে একটা কথা জিজ্ঞেস করবেন যে তার ম্যানেজার, তার উপরে তার সুপারভাইজার কিংবা তার ম্যানেজার বা তার জিএম। হুম। আল্লাহ, এত গুরুত্বপূর্ণ সময় কেটে গেল। আচ্ছা, ওনার জন্য আমরা একটু ভারত থেকে তো ডিম আসলো, আলু আসলো, বন্ধ করে দিবে কেন? আর বিদ্যুতের যে 100 কোটি ডলার পাবে ভারত, সেটা কেন দেওয়া হচ্ছে না? আমাদের ফরেনাররা তো, প্রবাসীরা তো অনেক রেমিটেন্স পাঠিয়েছে এবং বন্যার সময় অনেক টাকা ডোনেশন পেয়েছেন উনি। তাহলে ভারতের বৈদ্যুতিক যে খরচটা উনি কেন সেটা দিচ্ছেন না? দিলেই তো এই যে এখন লোডশেডিং হচ্ছে, অনেকে বিদ্যুৎ পাচ্ছে না, এই সমস্যাটা তো সমাধান হতে পারে। এবং বাংলাদেশ ব্যাংকের একজনের ইন্টারভিউ শুনলাম যে আমরা ডলার বাইরে দিচ্ছি না, খরচ করছি না, শুধু জমাচ্ছি। তাহলে ডলার যদি রাষ্ট্রের কাজে না আসে, তাহলে সেই ডলার দিয়ে আমাদের কি দরকার? আমাদের কি দরকার যদি আমাদের রাষ্ট্রের মানে কাজে না আসে? এটা আমার প্রশ্ন আপনাদের। 1000 পুলিশ মরছে, 8900 আওয়ামী লীগ মরছে। আচ্ছা, 8969 আওয়ামী লীগ মরছে। তো আওয়ামী লীগরা কি মানুষ না? আওয়ামী লীগ মরছে, 1000 পুলিশ মরছে, 8996 আওয়ামী লীগ মরছে। এইভাবে যে আজকে আপনারা বলতেছেন আপনাদের বিরোধী এনামুল খান, আপনাদের বিরোধী কোনো শক্তিশালী দল যদি আপনাদের সাথে এরকম করে,
তখন আপনাদেরকে তো ঠিক এভাবে দল দিয়ে নির্বাচন করবে, মানুষ হিসেবে বিবেচনা করবে না। এটা আমার ব্যক্তিগত মানবিক দৃষ্টিতে বিবেক বোধ থেকে আমার বলা। আমি আমার শত্রুরও কোনো খারাপ পরিস্থিতি দেখতে চাই না, বা আমি কোনো দলের অমঙ্গল চাই না। আমি চাই সবাই দেশকে ভালোবেসে দেশের মঙ্গলে একসাথে মিলেমিশে কাজ করুক। আমি ওনাকে অ্যাড করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি বোধহয় বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। নেটওয়ার্কের সমস্যা হয়তো, বা কেউ কোনো সমস্যা করছে। তা আপনি যেখানে ছিলেন সেখান থেকে বলেন। এখন যে যে ধরুন যে এখন প্রফেসর ইউনূস যখন এয়ারপোর্ট থেকে যখন মানে এয়ারপোর্টে যে সাংবাদিক সম্মেলন করলো, একটা জি। পপুলারিস্ট একটা কথা বললো, এই দেশের মানুষ, উনি তো দেশের এমনিতেও জানে যে দেশের মানুষ তো একটু ভারত ভারত বিরোধী, হুম, হ্যাঁ, এবং ভারত বিরোধী কোনো কিছু বললে ওনার অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি মানে অনেক বেশি পাবে মানুষের কাছ থেকে। যার কারণে উনি আবেগে হোক যেটাই হোক উনি বলে ফেলেছে যে সেভেন সিস্টার্সকেও আমরা শান্তিতে থাকতে আচ্ছা। দেবো না। হ্যাঁ, কিন্তু যখন উনি ম্যানেজার হলো, হ্যাঁ, ম্যানেজার হুম। হওয়ার পর দেখলো যে আসলে মানে ম্যানেজার পোস্ট এটা তো কোনো সাধারণ কোনো পোস্ট না। উনি ম্যানেজার তো বলতে উনি যখন উনি তো রাষ্ট্রের কথা 18 কোটি মানুষের মানে গার্জিয়ান এখন, তাই না? গার্জিয়ান এখন, তাইলে এখন যদি আমি তো আমাকে যদি এই জায়গায় থাকতে হয় এবং আমার দেশকে হুম, যদি একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে যদি নিয়ে যেতে হয়, হুম, তাহলে সবার সাথে আমার কিন্তু রিলেশনটা ভালো করতে হবে, এবং সবচেয়ে এবং ভালো অবশ্যই। রিলেশন কার সাথে করতে হবে? আমার প্রতিবেশীর সাথে। হ্যাঁ, যে আমার দেশটাকে, আমার দেশের চারদিকে যারা আছে, তিন দিকে যারা আছে, হুম, তাদের সাথে তাদেরকে বাদ দিয়ে কিন্তু মানে ওভারটেক করে আমি কিন্তু শ্রীলঙ্কার সাথে কিংবা পাকিস্তানের সাথে গিয়ে কিন্তু সম্পর্কটা ভালো করলে কিন্তু আমার চলবে না। জি। হ্যাঁ, এখন এখন এই এই মানে এই রিয়েলিটিটুকু উনি বুঝতে পারছে কিন্তু ক্ষমতায় মানে যখন উনি অফিসিয়ালি পাওয়ারটা টেক ওভার করছে। কারণ অফিসিয়ালি পাওয়ার টেক ওভার করার পরেই উনি কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পলিটিক্যাল ইস্যুগুলি ওনার সামনে কিন্তু চলে আসছে। এর আগে কিন্তু উনি উনি কিন্তু উনি এটা বুঝতেই পারেনি। হ্যাঁ, সত্যতা অনুধাবন করতে পারছেন তাহলে এখন। উনি তাহলে সত্যতা অনুধাবন করতে পারছেন। আগে যেরকম একটু মানে অন্য একটা অবস্থানে থেকে একজন নাগরিক বা বাঙালি হিসেবে হোক বা আমেরিকান নাগরিক হিসেবে হোক উনি অন্যভাবে অনুধাবন করেছিলেন। যখন উনি চেয়ারে বসেছেন এখন ওনার অনুধাবনটা পরিবর্তন হয়েছে। এটা আমরা সিদ্ধান্ত মানে উপনীত হতে পারি যে ওনার সময় এবং পরিস্থিতি ওনাকে শিখিয়েছে অনেক কিছু এই কয়েকদিনে, মানে এক্স্যাক্টলি এই এক রাইট, মাসে। রাইট। এবং রিয়েলিটিটুকু ফেস করছেন উনি। হ্যাঁ, এখন রিয়েলিটিটুকু ফেস করছে উনি, যে আসলে এই আমাদের ধরেন যে আমরা ইন্ডিয়ার উপর অনেক কিছুর উপর আমি চাই ইন্ডিয়াকে যতই বয়কট করি, হুম। হ্যাঁ, ইন্ডিয়ার উপর আমাদের অনেক ধরনের ডিপেন্ডেন্সি আছে। আমাদের মানে আচ্ছা, আমি 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 এখানে প্রশ্নটা করেই দেই, তাহলে উত্তরটা সুন্দর হবে। সেটা হচ্ছে যে আমরা একদম রিসেন্ট যে বিদ্যুৎ সংকটে ভুগছি, ওনারা হচ্ছে আদানি কোম্পানি পায় $80 কোটি, আর বাকি আরো ক্ষুদ্র কোম্পানি আছে, সব মিলিয়ে $100 কোটি, 10টা কোম্পানি পায়। এই খবরটা আমি খুব ভালো করে পড়েছি। সেই বিষয়টা আমি খেয়াল করে দেখলাম, যে টাকা ডোনেশন উঠেছে 3-4 জায়গায়, বা আমাদের রেমিটেন্স যেটা যোদ্ধারা পাঠাচ্ছে ওনাদের বক্তব্যে যে খুব ভালো ফলাফল ওরা পাচ্ছে, তাহলে সেখান থেকে $100 কোটি দিয়ে সারা 18 কোটি মানুষের কল্যাণের জন্য এই সমাধানটা ওনার তো খুব দ্রুত করা উচিত ছিল আমার মতে। আর রাশিয়া যে বাংলাদেশে ইনভেস্ট করেছে তারাও কিন্তু অনেক টাকা পায়, সেই টাকার জন্য ওরাও চাপ দিচ্ছে। মানে কিস্তিতে যে টাকাটা ওরা পেত, লোনের টাকাটা, সেই টাকাটার জন্য ওরা চাপ দিচ্ছে, ওরা সেই টাকাটা পাচ্ছে না। তো এই যে রাষ্ট্রীয় লোন বা মানে ঋণ, সেটা তো যে কোনো সরকার চেয়ারে বসে তাকেই সেই দায়িত্বটা পালন করতে হবে। আর তিনি যে চেয়ারটাতে আছেন তিনি 18 কোটি মানুষের অভিভাবক হিসেবে আছেন, সেই জিনিসটা উনি অনুধাবন প্রথমে করতে পারেন নাই, ব্যক্তিগত আবেগ থেকে কথা বলেছে। এখন মানে ওনাকে যা বোঝানো হয়েছে বা ওনার ব্যক্তিগত ক্ষোভ ছিল, এখন উনি 18 কোটি মানুষের চিন্তা করে যদি এই কথা বলে থাকে, তাহলে এই যে রাষ্ট্রীয় বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা, এইটা উনি সমাধান করছেন না কেন? এবং শেয়ার বাজারে 700,000 কোটি টাকার একটি লস হয়েছে, আমরা খবর পেয়েছি, দরপতন হয়েছে। এই দরপতনটা কিসের জন্য হতে মানে
দরপতনটার জন্য কি বিশেষ কারণ দায়ী আপনার মনে করেন, এবং ওনার এই বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা কেন উনি সমাধান করতে পারছেন না, এই দুইটা নিয়ে আপনি একটু উত্তর দেন আমাকে। আচ্ছা, প্রথমত আমি বলি এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। জি। হ্যাঁ, আমি যখন একজনের সাথে আপনার সাথে ধরুন যে কিছু একটা লং টার্ম একটা ব্যবসায়িক এগ্রিমেন্টে গেলাম, হ্যাঁ, যে আপনি আমাকে মানে আলু দেবেন, হ্যাঁ, হুম। প্রতি মাসে 1 টন করে আলু দেবেন, হ্যাঁ, সে আলুর দাম যা হয় তার 20% আমি আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করব, হুম। বাকি 80% আমি আপনাকে 3 মাস পর দেবো, 6 মাস পর দেবো। হ্যাঁ, হুম। এভাবে এটা হচ্ছে দুই পক্ষে একটা এটা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট হোক আর গভর্নমেন্টের কোনো গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন যেমন পিডিবির সাথে কিংবা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে অন্য কোনো দেশের পাওয়ার সাপ্লায়ার পাওয়ার যাদের থেকে ইম্পোর্ট করবো তাদের সাথে যেটাই এগ্রিমেন্টটা হবে হোক, হ্যাঁ, সেই এগ্রিমেন্টগুলি ওখানে এক ধরনের পলিটিক্যাল কিছু মোটিভ কাজ করে। সেই মোটিভ কাজ করে কি, যে ধরুন যে আপনি দেখা যাচ্ছে যে আমি তাকে টাইমলি টাকা দিতে পারিনি, হ্যাঁ, কিন্তু এখন যে আমার কাছ থেকে টাকা পাবে সে দেখছে না ওরা তো ওদের পলিটিক্যাল স্টেবিলিটি আছে, ওদের ইকোনমিক গ্রোথটা ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমার টাকা আমি পেয়ে যাবো, এক ধরনের হুম। কমফোর্ট জোনে সে থাকে। হ্যাঁ, হুম। আবার আমাদের গভর্নমেন্ট থেকেও তার কাছে মানে এক ধরনের তাকে আশ্বস্ত করা হয় যে ঠিক আছে 2030 সাল পর্যন্ত তোমার কাছ থেকে আমি এত মেগাবাইট বিদ্যুৎ আনবো, 2040 সালে গিয়ে আমি কিন্তু তোমার কাছ থেকে আরো বেশি বিদ্যুৎ নেবো। হ্যাঁ, তাকে কিন্তু একটা ব্যবসায়িক কিন্তু একটা একটা মূলা ঝুলাই দেওয়া হয়। হ্যাঁ, সে মানে মূলা ঝুলাই দেওয়া মানে একটা প্রাইমারি একটা এমওইউ সিগনেচার করে ফেলে, হ্যাঁ, যে তোমার কাছ থেকে আমি বিদ্যুৎ নেবো। হ্যাঁ, তো ওই তারও কিন্তু একটা লাভের আশা থাকে যে ঠিক আছে কিছু টাকা আমার। উফ, ওনার এত মূল্যবান বক্তব্য শুনবো বারবার। এনামুল খান বাসা দিয়ে কি করবেন ভাইয়া? স্বাধীন দেশে সবার অধিকার সমান, অবশ্যই ভারত খাদ্য সব বন্ধ করবে না ভাইয়া, বন্ধ করবে না, করলে আমাদেরকে আলু আর ডিম পাঠাতো না। আপনারা যদি বন্ধুত্ব সম্পর্ক ব্যবসায়িক ভাবে রাখেন, আমরা তো ভিক্ষে করে আনবো না, আমরা টাকা দিয়ে ভারত থেকে জিনিস নিয়ে আসবো, এটা কোনো দান ভিক্ষা না। তাহলে কেন আমরা আমরা কেন মানে এই ধরনের চিন্তা করব? টাকা ব্যবসায়িক ক্ষেত্রে সবাই লাভের চিন্তা করে যে আমার ব্যবসায়িক একটা মার্কেট দরকার। তো বলেন ভাইয়া। হ্যাঁ, এটা এক ধরনের যখন দেখবো যে আপনি যখন দেখবেন যে আমার ব্যবসার কন্ডিশন খুবই ভালো, আমার ব্যবসা দিনে দিনে বাড়ছে, হ্যাঁ, তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি আমার উপর কনফিডেন্সটা অনেক বেশি ফিল করতে থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। এবং তখন থেকে আপনি আমার ব্যাংক থেকে ক্রেডিট রিপোর্ট নেবেন, ক্রেডিট রিপোর্ট দেখা যাবে ক্রেডিট রিপোর্ট সবগুলি প্লাস পজিটিভ জি। ক্রেডিট রিপোর্ট পাচ্ছেন আমার বিভিন্ন ব্যাংক থেকে, তখন আপনি আমাকে স্বাভাবিকভাবে ক্রেডিট দিতে কিন্তু কিছু টাকা আমার কাছে যদি পড়াও থাকে আপনার, হ্যাঁ, হুম। বাকিও থাকে, তখন কিন্তু আপনি এটার জন্য কিন্তু অডিট হবেন না। জি। কিন্তু কিন্তু বাংলাদেশে আপনার 5th অগাস্ট যখন এই একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নিল, হ্যাঁ, এটা তো কোনো মানে স্থায়ী কোনো সরকার না। হ্যাঁ, এই সরকারটা আচ্ছা। 3 মাস থাকবে, 3 বছর থাকবে না 30 বছর থাকবে, এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আবার পরবর্তীকালে মানে নির্বাচন হওয়ার পর নির্বাচিত সরকার যদি কে আসবে, যিনি সরকারে আসবেন, ওই সরকার হুম। ওই সরকার তার আমাদের দেশের অর্থনীতিকে বা আহ, আহ, বা বা কিভাবে কোন পথে পরিচালিত করবে, হ্যাঁ, এটার কিন্তু কোনো গ্যারান্টি কিন্তু মানে কেউ দিতে পারছে না। যার কারণে এখন ধরেন যে আদানি বলেন বা অন্য যারা টাকা পয়সা পাইতো আমাদের কাছ থেকে, তারা কিন্তু সবাই সমানে কিন্তু প্রেশার দেওয়া যে তুমি আমার টাকা দাও। আমি যদি একটু খারাপ অবস্থায় পড়ি, আপনিও কিন্তু আমার কাছ থেকে টাকা কিছু যদি পাইতেন, যে ভাই আপনার কাছ থেকে আমি এত 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 100 টাকা পাইতাম, এত 1000 টাকা পাইতাম, আপনি আমাকে কিছু কিছু টাকা দিয়ে দেন। এটা এটা করতেন না, এটা খুব স্বাভাবিক, এটা নিজের মানে ব্যবসা নিজের চালাতে নিজের হলে চিন্তা তো করার। মূলধন ঠিক হ্যাঁ, রাখতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো এটা যখন দেখবেন যে আপনি আপনি আমার আমার আর 100 একটা কোটি একটা ডলার যে ভারত পায় সেটা তো একসাথে না দিয়ে হুম, কনভারসেশনের মাধ্যমে, একটা সমঝোতার মাধ্যমে, হ্যাঁ, যে কোনো একটা সুন্দর ওয়েতে কিন্তু দিতে পারে। কারণ ব্যবসায়ের জায়গায় ব্যবসায়ীরা কখনো চায় না রাষ্ট্রে যা কিছু হোক আমার ব্যবসা যেন ঠিক থাকে, এটা হ্যাঁ, কিন্তু এটা প্রতিটা এটা এটা ব্যবসায়ী হচ্ছে চায়। এটা হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট। এখন ধরুন যে এখন 5ই এটা অগাস্টে বা হচ্ছে জুলাই পর্যন্ত। কূটনৈতিক দক্ষতার রাইট, অভাব বলবেন আপনি? অবশ্যই একটা কূটনৈতিক দক্ষতার অভাব আছে। আরেকটা হচ্ছে আমাদের দেশের মানে জিডিপি গ্রোথটা একটা জিনিস মনে রাখবেন যে আমরা যতটুকু না খেয়াল রাখি এগুলিতে, হ্যাঁ, আমাদের সাথে যে ব্যবসা করে
আপনি আমার সাথে হ্যাঁ, ব্যবসা সে করছেন, আপনি আমাকে তারা বাকি দিচ্ছেন, তারা আপনি প্রচন্ড জরিপ করে। আপনি কিন্তু আমার ব্যাপারে সবচেয়ে বেশি খোঁজ খবর রাখবেন যে ও যে উৎপল ব্যবসা করছে এখন ব্যবসার তার কি অবস্থা। হ্যাঁ, আপনি কিন্তু বিভিন্ন লোক মারফতে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন, সে কি ব্যবসা কি আসলে করছে, সে কি আসলে বিক্রি হচ্ছে তার, এটা কিন্তু খোঁজটা কিন্তু আপনিই বেশি রাখবেন। হুম, তাই তো, এটাই তো খুব স্বাভাবিক। তাইলে অবশ্যই একজন অবশ্যই। ব্যবসায়ীর সাথে যখন ডিল করবেন তখন আমাদের এটা 5ই এটাকে আগস্টের পরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। অবশ্যই অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তারপর মানুষের মানুষে আপনি আপনি আমি আপনাকে খুব ছোট ২টা এক্সাম্পল দিই। এটা হচ্ছে গত ২-৩ দিনের এক্সাম্পল। আমার এই ২ বন্ধু কেমিক্যাল ব্যবসা করে। কেমিক্যাল ইম্পোর্ট করে। তারা কেমিক্যাল ইম্পোর্ট করে ফ্রম মালয়েশিয়া অ্যান্ড থাইল্যান্ড। হ্যাঁ? এবং তারা খুব অনেক দীর্ঘদিন ধরে তাদের ওই ২ সাপ্লায়ারের সাথে ব্যবসা করছে। ওই ২ সাপ্লায়ারের কাছ থেকে তারা এবার মাল চাইছে। তারা বলছে যে, "না, তোমাদেরকে এখন মাল দেওয়া যাবে না।" বলছে, "কেন মাল দেওয়া যাবে না?" বলে কি, তোমার দেশের আগে ইকোনমি ব্যবস্থা ঠিক করো, কারণ তোমরা মাল দিলে তোমরা আমাদেরকে টাকা দিতে পারবা কিনা এটার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে তো নতুন যারা নতুন যারা মানে কি বলে এটাকে, নতুন যারা ব্যবসা করার চিন্তা রেখেছিল তারা তো এখন ব্যবসা করতে আসবে না আমাদের সাথে বা ইনভেস্ট করবে না। না, এই মুহূর্তে বাংলাদেশে কেউ নতুন কোনো ইনভেস্টর আসার কোনো পসিবিলিটি নেই, কারণ সে দেখছে যে কোনো এই দেশের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলিতে আনরেস্ট, এই দেশের গভর্নমেন্ট সেক্রেটারিয়েটে আনরেস্ট, হ্যাঁ, এই দেশের সোসাইটিতে আনরেস্ট, হ্যাঁ, প্রতিদিনেই বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিগুলিতে কলেজে কলেজে মারামারি হচ্ছে, হ্যাঁ, ইউনিভার্সিটিগুলিতে মারামারি হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জেলায় উপজেলায় মারামারি হচ্ছে, হ্যাঁ, এক পক্ষ আর পক্ষ কি করছে, সে এই জায়গায় এই সমস্যা এইটা ইনভেস্টমেন্টের জন্য কোনো একটা সুইটেবল একটা সময়ও মনে করবে না, সুইটেবল একটা প্লেসও মনে করবে না। যাদের তাহলে প্ল্যান ছিল তারা সবাই আমরা কি বন্ধ করবে। আমরা কি শ্রীলঙ্কার চেয়ে খারাপ পরিস্থিতিতে দিকে আগাচ্ছি? কারণ একজন বলেছে বিশেষজ্ঞ যে ব্ল্যাক হোলের ভিতরে ঢুকছি আমরা একটা অন্ধকার ভবিষ্যতের দিকে। এবং শ্রীলঙ্কা তো তারপরও টিকে আছে এখন। আমরা সবশেষে টিকতে পারবো কিনা, আহ, অন্য কারো হাতে রাষ্ট্রটা দেখেন চলে যায় কিনা এটা দেখেন নিয়ে সন্দেহ পোষণ করতেছে। এখানে একটা জিনিস, শ্রীলঙ্কা কিন্তু খুব দ্রুত তাদের যে ইকোনমির যে নেগেটিভ গ্রোথ ছিল সে নেগেটিভ গ্রোথ থেকে পজিটিভ গ্রোথে চলে গেছে। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে প্রথমত হচ্ছে তাদের দেশের শিক্ষিত একটা জনগোষ্ঠী আছে, এডুকেটেড একটা জনগোষ্ঠী আছে। আর তাদের দেশের মানে সোসাইটির মধ্যে যে অনেস্টির যে মানে মানে যে এক্সটেন্ট আছে, সততার একটা শক্তি তাদের সোসাইটিতে যেটা আছে, ওই সততার শক্তি কিন্তু আমাদের দেশে নাই। এখানে কিন্তু আমি আমি চুরি করছি না বা আপনি চুরি করছেন না। আপনি আপনি চাইলে শেখ হাসিনার কাছে হয়তো মানে আমি সুযোগ পাইনি বলে শেখ হাসিনার আমলে দুর্নীতি করতে পারিনি। আপনারও হয়তো সুযোগ ছিল না বলে আপনি দুর্নীতি করতে পারেননি, তাই না? সুযোগ হ্যাঁ, থাকলে কিন্তু দুর্নীতি সুযোগের আমি আপনি অভাবে। দেশের সময় করতাম। হ্যাঁ, এদেশে সুযোগের অভাবে ভালো মানুষ। হ্যাঁ, আমাদের দেশে সবচেয়ে বড় আমাদের সোসাইটি, ও পুরো সোসাইটিটা কিন্তু করাপ্ট একটা সোসাইটি। হ্যাঁ, আচ্ছা, করাপ্ট একটা সোসাইটি। আমরা 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 একদিকে মানে বলি যে মানে কিছুদিন আগেও মানে আমি সরি টু সে, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, এটা তো এক মৌলানা সাহেব বলছেন যে অন্যের সম্পত্তি আত্মসাৎ করা উচিত না। হুম, আহ, উচিত না। যদি অন্য অন্য কারো সম্পত্তি আত্মসাৎ করি, হ্যাঁ, তাহলে সে তার যে নামাজ কালাম করে, তার যে যে যত ইয়ে করে ধর্মের জন্য যে যা কিছু করে সে, হ্যাঁ, নামাজ পড়ুক বা যেটা পড়ুক ওগুলি কিন্তু কবুল হবে না। হ্যাঁ, আবার কিন্তু পরক্ষণে উনি কিন্তু আরেকটা কথা বলেছেন, পরে আরেকটা ভিডিওতে বলেছেন, বলে কি না উনি ও আর জনের সম্পত্তি আত্মসাৎ করলে করুক, কিন্তু এটার সাথে তার সে যে তার যে মানে ধর্মীয় বিধিবিধান মেনে চলছে, হ্যাঁ, ধর্মীয় প্রার্থনা যেগুলি করছে, ধর্মকে ইয়ে করার জন্য যেগুলি যা কিছু করছে, নামাজ থেকে শুরু করে রোজা রাখা হজ করা যেগুলি করছে, ওগুলির জায়গায় ওগুলি চলতে থাকবে। অর্থাৎ তুমি চুরি করো ডাকাতি করো যাই কিছু করো, হ্যাঁ, তুমি যদি মন্দিরে যদি 10টা টাকা দান করে দাও, একটা মন্দিরে যদি তুমি যদি একটা ছাগল বলি দিয়ে দাও, পাঠা বলি দিয়ে দাও, হ্যাঁ, তাহলে তোমার কিন্তু 7 গুণ মাপ। এটাই তো
তাই তো আমাদের সোসাইটি আচ্ছা, তো এটাই হ্যাঁ, তো, হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে এগুলো আমাদেরকে এই ধরনের ফতোয়া এই তো অপরাধ প্রবণতা বাড়িয়ে দিয়েছে। আমি এটাই। লাস্ট লাস্ট একটা প্রশ্ন করে লাইভ শেষ করে দেবো। সেটা হচ্ছে বর্তমানে দুর্গাপূজা নিয়ে একটি আতঙ্ক বিরাজ করছে। সেটা হচ্ছে যে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে এবং আবার বলা হচ্ছে তারা পাহারা দিবে। অতীতে আমরা এরকম শুনিনি যে তা পাহারা দিয়ে রাখতে হয়। ধরেন আমাকেই যদি আমার ফ্যামিলির কেউ পাহারা দিয়ে রাখে এবং বলা হয় যে তোমার তুমি নিরাপদ, মানে পাহারা দেওয়া মানে হচ্ছে আমি নিরাপত্তাহীনতায় আছি, আমার ভিতরে ভয়টা এমনিতেই ঢুকে যাবে। ইভেন আকাশে পাতালে সব দিকে পাহারা দেওয়া হবে, তো নজরে রাখা হবে। তাহলে সেখানে আমার ভিতরে অটোমেটিকলি কোনো সমস্যা না থাকলেও ভয় ঢুকবে যে আমার তাহলে আমার নিরাপত্তাহীনতায় আছি আমি। এরপরে বলা হচ্ছে যে আজান নামাজের সময় আহ, যে মানে পূজার উদ্দেশ্যে যে সাউন্ড, এমনিতে হিন্দুরা হ্যাঁ, একটু, হ্যাঁ, হ্যাঁ, হিন্দুদের পূজায় ঢোল কিন্তু টোল সাউন্ড বাজানো একটু পলিউশনটা হয়, এটা বিরক্ত আমিও আর কি, হ্যাঁ। পছন্দ করি না। হুম। কিন্তু সেটা একদম স্টপ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এটা যদি বলা হতো সীমিত আকারে, তাহলে হয়তোবা কিছুটা মানানসই ছিল যে সীমিত আকারে করো। আর এইটার জায়গায় যদি হিন্দুরা দাবি করে যে আমাদের পূজার সময় আপনারা আজান এবং নামাজ বন্ধ রাখেন বা আপনারা সীমিত আকারে করেন, তাহলে তো সমান সমান অধিকার চাওয়ার জায়গা লেভেলে চলে আসতো। তো ওরা তো এটা চায় নাই। এখানে এই যে শর্ত ধরিয়ে দেওয়া যে একদম টোটাল স্টপ রাখতে হবে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, এইটা কি কতটুকু যৌক্তিক আপনার কাছে? প্রথমত আমি বলি, এটা কিন্তু নতুন কোনো ইস্যু না। হ্যাঁ, এই মানে হিন্দুদের দুর্গা পূজা হোক, যে কোনো পূজার সময় হোক, হ্যাঁ, হুম, হ্যাঁ, এখন হয়তো এখন ব্যক্তিগতভাবে আমি হয়তো কোনো পূজার সাথে তেমন ভাবে ইনভলভ না। হ্যাঁ, কিন্তু একটা জি, সময় তো ছিল যখন আমরা স্কুলে কিংবা কলেজে পড়তাম, তখন জি, ইনভলভ থাকতাম। হ্যাঁ, তখন কিন্তু দেখা যেত যে আমরা কিন্তু তখন আজানের সময়, হ্যাঁ, জি, আজানের সময় নামাজের সময় তখন কিন্তু ঠিকই কিন্তু আমরা কিন্তু মাইকটা বন্ধ করে দিতাম। হ্যাঁ, এবং এটা এটা কিন্তু এটা এটা কিন্তু একটা কমন প্র্যাকটিস, যে জি, প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে। হ্যাঁ, তাহলে এটাকে নতুন করে বলার মানে এটা এক ধরনের মানে মানে কি বলবো, এটা হচ্ছে এক ধরনের মানে লোক দেখানো আর কি। হ্যাঁ, লোক দেখানো আর কি। এই দেশে যারা মানে আপনি আপনি নিজেও যদি আপনি যদি একটু খোঁজ খবর নেন, জানতে পারবেন যে ঠিকই কিন্তু দেখা যায় যে আজানের সময়, আজান দেওয়ার সময়, বিশেষত সন্ধ্যার সময় তো হিন্দুরা পূজার সময় ঢোল টোল বেশি বাজায় এবং এক ধরনের হুম, এটা ডেফিনেটলি এটা এক ধরনের পলিউশনও ক্রিয়েট করে, যেটা হুম। আমি নিজেও চূড়ান্ত ভাবে অপছন্দ করি। হ্যাঁ, প্রচন্ড মানে পলিউশন মাইকের পলিউশন হর্ন, যেই করুক সেটাই ক্ষতিকারক ক্ষতিকর। পরিবেশের জন্য। আমি অবশ্যই, আমি হিন্দুদের, অবশ্যই। আমি সনাতনী পূজায় প্রচুর গিয়েছি ছোটবেলা থেকে। আমাদের আমাদের জেলায় হিন্দু এবং মুসলিমদের সম্প্রীতি অনেক ভালো, কোনোদিন কোনো সাম্প্রতিক হামলা হয় নাই। গত নারায়ণগঞ্জে যখন ওই পাগল একটা ছেলেকে ইকবাল নামে এরেস্ট হলো, ওই যে কোরআন শরীফ রেখে আসলো যে ইয়ার কুমিল্লায়, উপরে সিসি ক্যামেরা দেখা কুমিল্লায় গেল, ওই সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে বহিরাগতরা আমাদের জেলায় হামলা করে। না। করে বোঝানো হয়েছে যে আমরা সাম্প্রদায়িক ভাবে মানে একে অপরকে পছন্দ করি না, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আমরা আমরা যখন তাদের পূজায় যেতাম, তারাও আমাদের ঈদে বাড়িতে আসতো। ওরা যে জিনিসটা খেত না সেটা আমরা দিতাম না, আমরা যে জিনিসটা পছন্দ করতো সেটা তারা করতো না। এ ছাড়া বাকিগুলো আনন্দ করা বা সম্প্রীতির যে একটা নির্যাস ভাগ করে নেওয়া, সেটা কিন্তু না, চলমান ছিল। এটা 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 ওই এটা তো একটা বছরই আমি শুধু এটা কমন একটা দেখেছি। ব্যাপার ছিল, কমন একটা ব্যাপার ছিল। আপনি এখন আর যে পুলিশ আমরা কিন্তু পুলিশ পুলিশ কোন নিরাপত্তার জন্য ছিল, সেটা হচ্ছে চোর ডাকাত যেন এসে হামলা না করে। হ্যাঁ, হ্যাঁ, চোর ডাকাত। আরেকটা হচ্ছে এছাড়া যে ওই কেউ সাম্প্রতিক আরেকটা হচ্ছে হামলা করবে এই সেজন্য ধরনের পাহারা দিচ্ছে, পরিচয় দেয় না। এইটা ছিল না কখনো। আর আর যে বলছে যে মাদ্রাসার ছেলেরা পূজা মণ্ডপ পাহারা দেবে, ভাই মানে কাদের কাদের হাত থেকে হামলার জন্য তুমি মানে পাহারাটা দিবা? কাদের হাত থেকে, মানে কাদের হাত থেকে রক্ষা করার জন্য তুমি মানে তুমি আরেকজনের মন্দির কিংবা আরেকজনের মন্দির পাহারা দিবা? এখন মূল জায়গাটা হচ্ছে, মূল জায়গাটা যাদের জন্য পাহারা দিবে তারা কি সংখ্যায় বেশি যে তাদেরকে হ্যাঁ, নিয়ন্ত্রণ করা সম্ভব না? আরেকটা হচ্ছে মূল জায়গাটায় কিন্তু গভর্নমেন্ট কাজ করছে না। কোনো গভর্নমেন্টে এটা কাজ করেনি। এটা হচ্ছে বাংলাদেশে এই যে পূজার সময় বলেন বা মানে সরি টুটু, এটা কেউ অন্যভাবে, শ্রোতারা কেউ অন্যভাবে নেবেন না, যে মানে হুম। বিভিন্ন ওয়াজ মাহফিলে যেভাবে ওয়াজ মাহফিল হচ্ছে এক জায়গায়, তার থেকেও আরো 2 মাইল দূরে গিয়ে একটা হর্ন সেট ঢাকা করে শহরে দেওয়া। যে কি হ্যাঁ, পরিমাণ এই হ্যাঁ, পলিউশনটা হয় হ্যাঁ, ভাই! তো এই যে সাউন্ড পলিউশন, এটা কিন্তু আপনি আমি মানে পশ্চিমবঙ্গের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতে পারি, তারা কিন্তু ও,
মানে 80-র দশকের শুরু থেকে কিন্তু তারা কিন্তু সাউন্ডের একটা লিমিট করে দিছে। সেই লিমিটটা হচ্ছে 60 ডেসিমেলের উপর কোনো সাউন্ড কিন্তু তুমি কিন্তু মানে তোমার মাইকের হর্নের যে সাউন্ড এটা কিন্তু 60 ডেসিমেলের উপর যেতে পারবে না। এবং আমার নিজের চোখে দেখা কোন এক পূজাতে, হ্যাঁ, মানে পুলিশ গিয়ে তাদের ওই ওই মণ্ডপের মানে সমস্ত মাইকগুলি নিয়ে চলে আসছে, বিকজ তারা 60 ডেসিমেলের উপর তাদের সাউন্ড গেছিল। হ্যাঁ, তো এই জায়গাটায় কিন্তু এই সাউন্ড পলিউশন এটা যদি মানে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের জন্য সাউন্ড একটা ভালো একটা সুযোগ। পলিউশনটা বিভিন্ন পূজায় আমি দেখেছি সাউন্ড বক্স এমন বড় বড় অনেক হ্যাঁ, শক্তিশালী সাউন্ড বক্স, অনেক অনেক একটা না শক্তিশালী। হ্যাঁ, 10টা এগুলি, 15টা সাজানো হয় এবং হ্যাঁ, এত পরিমাণে সাউন্ড যেভাবে স্পিকারে বাজে না, এই হার্টবিট এইভাবে এরকম এরকম করে। ওইরকম এই এটাই কারণে এটাই আমি নিজে পূজা মণ্ডপে যাওয়া বন্ধ করে দিয়েছি বিরক্ত হয়ে। এটাই যদি এইরকম হার্টবিট এরকম 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 হয়, বারে ঢোলের মতো বাজে। 60 ডেসিমেলের উপর যদি 60 ডেসিমেলের উপর যদি থাকে, আর তাহলে কিন্তু এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না যে এটা কিন্তু আর যে এই সাউন্ডটা আমরা কিন্তু ইয়ে কিন্তু করতে পারবেন না। ঢাকা শহর বলি, গ্রাম একটু বাদ দিয়ে গ্রামে একটু দূরে দূরে আছে। ঢাকা শহরে আমরা সবাই অসুস্থ পলিউশনের কারণে, সাউন্ড পলিউশনের কারণে। সেটা হচ্ছে আমরা সুস্থভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, চিন্তা করতে পারি না সাউন্ড পলিউশনের কারণে। এক হচ্ছে রাস্তায় গেলে গাড়ি, গাড়ির, হ্যাঁ, আরেক হচ্ছে ঘরে বসে শহরের কোনায় কোনায় মসজিদ, হুম, একটা রাজা শেষ হলো আরেকটা রাজা শুরু বা একসাথে দিচ্ছে, প্রতিটা মাইকের শব্দ অনেক উচ্চ। হুম, এবং যখন ওয়াজ হচ্ছে আহ 6 থেকে 6.5 ফুট উপরে, মানে হাত দিয়ে ধরা যায় এরকম উচ্চতায় মাইক দেওয়া, যেটা একদম সরাসরি হর্নটা কানের হুম, মধ্যে আসে হুম, সাউন্ডটা, হুম, হুম, এবং কয়েক কিলোমিটার মধ্যে মাইক ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে যখন একটা ওয়াজ হয় একটা বিশাল মাঠের মধ্যে হয়, যাদের ওয়াজ শোনার ইচ্ছা তারা তো মাঠে যাচ্ছে, বাইরে হুম। যারা যাচ্ছে না তাদেরকে জোর করে কেন শোনানো হবে? তাদের প্রয়োজন হলে কাজ রেখে যাবে, তাদের যদি প্রয়োজন মনে না করে ইউটিউবে দেখে নেবে, কারণ এখন ইউটিউব আছে হাতের মাথায়। এখন তো গ্রামগঞ্জে বা কোথাও যে মাইকে ওয়াচ করার দরকার নেই, ইউটিউবে প্রচুর ভিডিও আমরা পাই, তারা ঘরে বসেও ভিডিও করতে পারে। হ্যাঁ, এই ইভেন এই জায়গাটাই এই আরেকটা কথা জায়গাটাই হচ্ছে, এই যে এই আচ্ছা যে আমি এই যে আমি পলিউশন। আমি শেষ আমি শেষ করি। সেটা হচ্ছে আমরা এখন হাদিস কিতাব প্রায় 80% মানুষ রিডিং পড়তে পারি, অনুবাদ হয়ে গেছে সবকিছু, আমরা তো নিজেরা পড়ে নিতে পারি। এটার জন্য আবার আহ, মানে লাখ লাখ টাকা খরচ করে কাউকে নিয়ে এসে তারপরে তারা কিছু কৌতুক করবে, তারা কিছু গান গাইবে, সুরে সুরে কথা বলবে, কিছু কমেডি করবে, এগুলা বিনোদন নেওয়ার জন্য ওদেরকে ডেকে নিয়ে আসি। আবার একটা এলাকায় ওয়াজ হচ্ছে, প্রতিটা ঘরের 5টা ঘর পর পর ঘরের কোনায় কোনায় মাইক লাগানো হচ্ছে, যেন ঘরের ভিতরে সাউন্ড গুলা যায়, বলে নারীদেরকে শোনায়। ঘরের ভিতরে বাচ্চা থাকে, অসুস্থ মানুষ থাকে, মাথার যে কি বলে একটা মাইগ্রেন পেইন থাকে, হুম, এই যে হুম। না থাকলেও অনেকে শব্দ দূষণে উঠে যায়। তো বাইরে যখন আমি বের হই, আমি নিজে ব্যক্তিগতভাবে গাড়ির হর্নেই আমি পুরা সেন্সলেস হয়ে যায় বেশিরভাগ সময়। আমি আমি মানে সহ্য করতে পারি না, আমি দ্রুত বাসায় চলে আসি কাজ শেষ না করে। তাহলে এই যে শব্দ দূষণের থেকে বের হয়ে আমরা যদি সুস্থ একটা সমাজ গড়তে চাই, সুস্থ রাষ্ট্র গঠন করতে চাই, শব্দ দূষণকে পাশ কাটিয়ে, তাহলে ধর্মের কি কোনো অবমাননা হবে, বা এইটার পদ্ধতি কি হতে পারে সঠিক? না, এই না, দুইটার উত্তর দেন। এটা এটা মোটেও ধর্মের, আমি ব্যক্তিগতভাবে মনে করি মোটেও ধর্মের অবমাননা না। হ্যাঁ, এখন যদি ধরেন যে আপনি মিডল ইস্টে, আমার আমার মিডল ইস্টে আমার দুবাইয়ের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, দুবাইতে সবচেয়ে বড় মসজিদ যেটা মানে স- আহ, এটা আহ, শেখ শেখ জায়েদ মসজিদ, দুবাইতে, একদম দুবাইতে, হার্ট অফ দ্য সিটিতে দুবাই। হ্যাঁ, বিশাল বড় মসজিদ, একসাথে বোধহয় প্রায় 10,000-এর উপর মুসল্লি নামাজ পড়তে পারে। হ্যাঁ, জি। ওই ওই মসজিদের খুব নিয়ারেস্ট 500 ইয়ার্স এর মধ্যে একটা হোটেলে কিন্তু আমি ছিলাম। ওই মসজিদ থেকেও আজানটা দিত। হ্যাঁ, আজানটা দিত, কিন্তু আজানটার সাউন্ডটা এত চমৎকার ভাবে কানের মধ্যে বাজতো, কখনোই আমার কাছে মনে হয়নি যে এটা আমার কানে লাগছে। ইভেন আমি বাইরে হম। থেকে ওই মসজিদের সময়, এবং ফরচুনেটলি আমি যখন ছিলাম তখন রোজার মাস ছিল। হ্যাঁ, রোজার মাসে ডেফিনেটলি ইফতারের সময় ওখানে ওখানে আমার যাওয়া হতো, তার কারণ হচ্ছে ওখানে অনেক মজার মজার ইফতারি পাওয়া যেত। হ্যাঁ, বিভিন্ন ধরনের কোম্পানিগুলি, বিগ বিগ কোম্পানিগুলি ওখানে ইফতারি দিত, এবং প্রচুর বাঙালিরা যেত ফ্রি ইফতারি নেওয়ার জন্য। ফ্রি ইফতারি খাইতো, এবং তার মধ্যে আমিও একজন পর্যটক হিসেবে, বাঙালি হিসেবে ওখানে ইফতারি প্যাকেট নেওয়ার জন্য যেতাম। হ্যাঁ,
কিন্তু ওখানে কখনোই আমার কাছে এটা মনে হয়নি। হ্যাঁ, আমি আপনাকে বললাম না সাউন্ড পলিউশনটা, এটা কিন্তু আবার আপনি আচ্ছা, রিসেন্টলি আপনি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমার এলাকায় আমার একজন হুজুর আছে, আমরা কাকা বলি, আমাদের প্রতিবেশী। উনি আমাদের বাড়ি থেকে প্রায় মানে 1000 গজ দূরে হবে একটা মসজিদ, সেখানে উনি আজান দিতেন। ওনার আজান শোনার জন্য অপেক্ষা করতাম। সেই মানে কাবা শরীফের একটা আজান, আবার বিটিভিতে যেটা দিত খুব মধুর কণ্ঠে, এই আজানটা উনি হুবহু দিতে পারতেন, এবং এখনো উনি বেঁচে আছেন। উনি আমাদের গ্রামের মসজিদে এখনো উনিই দেন। ওনার আজান না শুনলে ভালো লাগে না। আবার কিছু কিছু সময় ঢাকা শহরে যখন আমি কিছু মার্কেট প্লেসে যাই, দেখি প্রতিটা তলায় তলায় মাইক লাগিয়ে আজান শোনানো হচ্ছে। খুব মানে বিল্ডিং এর ভিতর থেকে সাউন্ড বেরোতে পারে না, প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যায়, এবং প্রত্যেকটা দোকানদারও বলে দুধ, আমাদের কাস্টমার চলে যায় সাউন্ড পলিউশন। এবং আজান এত বিকৃত ভাবে দেওয়া হয়, সেখানে যদি আমি ধর্মের পক্ষে হয়েও কথা বলি যে এইভাবে তো আজান দেওয়ার নিয়ম না, শব্দকে বিকৃত করা হচ্ছে, ভেঙানো হচ্ছে। আমি নিজে শুনেছি স্পষ্ট। আমি বলি কিভাবে, আজান তো অনেক সুন্দর করে দেওয়া যায়, এইভাবে দিচ্ছে কেন? এটা তো বিকৃত করা হচ্ছে। আমি যদি বলতে যাই, আমাকেই বলবে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলেছি, আমাকেই তারা মানে লাঠি সোঁটা নিয়ে আসবে। এখন দোকানদাররা বলতেছে আমরা অতিষ্ঠ, এইভাবে দোকানের ভিতরে এসে মাইক লাগিয়ে দেয়, প্রত্যেকটা দোকানের মুখের মধ্যে এটা বড় এটা বড় স্পিকার। এটা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি। এটা কিন্তু এটা তো মানে অ্যালার্ম অ্যালার্ম দিলেই পারে, প্রতিটা দোকানে ঘড়িতে অ্যালার্ম আছে, প্রতিটা নামাজের টাইমে তারা অ্যালার্ম দিতে পারে। এটা একটা বিল্ডিং এর বিশাল মার্কেট বিল্ডিং, যেখানে মানুষ ঢুকলে গরম এসির মধ্যেও ঘামে এবং কোনো বাইরের অক্সিজেন ঢুকে না। সেসব জায়গায় যদি এরকম করা হয় এবং আজানকে বিকৃত করা হয়, ফরিদ আঙ্কেল ওনার নেট শেষ হয়ে গেছে, সেজন্য উনি চলে গেছে। তো তখন মানে আমরা বলতেও পারি না আসলে, না, আমরা এটা অসহায় হয়ে এটা যাই তখন। এটা এটা আসলে এক ধরনের মানুষজন অসহায়ও বটে। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যে এলাকায় আমার বাসা, এটা মূলত মানে ধর্মীয় সংখ্যালঘু পরিপূর্ণ একটা এলাকা। হ্যাঁ, এখানে 1 কিলোমিটারের মধ্যে, এখানে শুধুমাত্র দুর্গাপূজার সময় 1 কিলোমিটার এলাকার মধ্যে 22টা পূজা হয়। এই 22টা পূজার যে মানে 5 দিন ধরে যে সাউন্ড পলিউশনটা হয়, হ্যাঁ, জি। ট্রাস্ট মি, আমরা আমরা অনেক সময় বাসা থেকে চলে যাই। আমরা আমরা কিন্তু বাসায় থাকি না ওই সময়। হুম হ্যাঁ, হুম ওই সময় থাকি না, তার কারণ হচ্ছে মানে সেই সারাটা দিন সারা রাত ধরে, সারা ভোর থেকে শুরু করে রাত্রে গভীর রাত পর্যন্ত, হ্যাঁ, মানে বাসায় জি। থাকা যায় না, বিয়ে করা যায় না। হ্যাঁ, তারপর মনে করেন যে আমার বয়স্ক মা আছে ঘরে, বাসার মধ্যে, উনি একটু অসুস্থ থাকে। হ্যাঁ, মানে ধরুন যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। এই হ্যাঁ এখন হ্যাঁ। এখন এদেরকে কিন্তু আমরা কিন্তু কিছু বলতেও পারি না। কারণ জি। তারা ধর্মীয়ভাবে যে ধর্মের লোক, যারা যারা এগুলি পালন করে, যারা এগুলি করে, তারা কিন্তু খুব ফেরোসাস থাকে। হ্যাঁ, সেটা যে আমি শুধুমাত্র যে ইসলাম সেটা ওরা জেনে বঞ্চিত করে। বুঝেই হ্যাঁ, জুলুম এবং করে। হিন্দুরা কিন্তু একই ধরনের সেই জুলুমটা করছে, সেই ধরনের হ্যাঁ হ্যাঁ। ফেরোসাস আচরণ করে। তো ওরা এই যে এত তাহলে তাদের পরিমাণ সাউন্ড পলিউশন করে, সারা বছর একবার হলো একদিনেই কিন্তু হ্যাঁ, একটা পূজায় কিন্তু 7 দিনে কাহিল করে ফেলে। কাহিল কাহিল করে ফেলে, ভীষণ ধরনের টায়ার্ড হয়ে যায়। বাচ্চারা তো হ্যাঁ, মানে আমার তো মনে হয় অনেক বাচ্চাদের হার্টের প্রবলেম, রোগ হয় ওদের কারণে, হার্টের ছিদ্র হয়ে যায় এ একদম ধরনের একদম এটা এটা কারণে। এটা 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 খুবই মনে করেন। তাছাড়া বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের পরীক্ষা থাকে। হ্যাঁ, তার পড়া আছে, তারপর তাদের পরীক্ষা চলে, বা ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, কলেজে আরেকটা পড়ে, কথা তাদের পরীক্ষা আছে। হচ্ছে, একটা হ্যাঁ, একটা পাড়া মহল্লায় মানে শহরে এত ঘনবসতি, একটা এলাকার মধ্যে 4-5টা মসজিদ মিলে আজান দেওয়ার কি কোন দরকার আছে? একটা মসজিদ দিলে তো পুরো এলাকাটা কাভার হয়। কারণ হচ্ছে, আর এটা মাইকেরও তো আমি কোনো প্রয়োজন মনে করি না। প্রত্যেকের ঘরে মোবাইলে অ্যালার্ম দেয়, প্রত্যেক ঘরে ওয়ালের যে ইয়ে আছে আপনার, না, আপনি আজান এটা বাদ দেন। আজানকে অ্যালার্মের আজ মধ্যে আজান দিয়ে রাখা যায়। আজ থেকে 20 বছর আগেও, 20-25 বছর আগেও মানুষ তো এত মানে মসজিদে আজান দেবে এটার জন্য অপেক্ষা করে থেকে নামাজ পড়তো না। রাইট। হ্যাঁ, সে নামাজের বেলা সময় দেখে হয়েছে, নামাজ সে পড়তেন। ওইটা তার বডিটাই অটো টিউন করা থাকতো যে হ্যাঁ হ্যাঁ। জোহরের নামাজের সময় হয়েছে, আমি চলে যাচ্ছি। হয়তো সে ঘড়িও দেখছে না, সে কিন্তু জানে জোহরের নামাজের সময় হয়েছে, আসরের নামাজের সময় হয়েছে, সে কিন্তু অটোমেটিকলি মসজিদে চলে যাচ্ছে, অথবা যেখানে আছে সেখানে সে নামাজটা পড়ছে। হ্যাঁ,
হ্যাঁ, আচ্ছা, এটা আমরা কিন্তু আর বেশি সময় নিব না। একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে প্রতি শুক্রবারে একটা আপনি নামাজ আমাকে অনেক হয়, যেটা কোশ্চেন করে খুব দিচ্ছেন। খুব ছোট, খুব ছোট করে নামাজ, যদিও কিন্তু অনেক সময় নিয়ে শেষ করা হয়, 2টা পর্যন্ত, 12টা থেকে শুরু হয় 2টা পর্যন্ত। এই সময় পর্যন্ত তারা বিভিন্ন রাজনৈতিক আলাপ করে, বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলাপ করে, এবং ওদের যা মন চায় করে আর কি। তখন অনেক সময় শোনা যায় খুব ক্ষিপ্ত আকারে কথা বলতেছে, খুব মানে প্রতিবাদ জানায়, ক্ষোভ জানায়। তো ওই যে কি বলে এটাকে, শুক্রবারে যেটা বলে মাসালা কি করে, এটা কি হ্যাঁ, বলে হ্যাঁ, এটাকে, হ্যাঁ, সেটা এটা কি ঠিক। আসলে ভুলে গেছি। মাইকে করার কোনো নিয়ম আছে? আমি তো জানি যে আমি ঠিক জানি না। মাইকে এটা আজানের বাইরে আপনার নবীজি এই নিষেধ প্রসঙ্গটা করেছে, আজানের বাইরে কোনো প্রকার মানে আজানের বাইরে উচ্চ স্বরে কোনো কিছু করার নিয়ম নেই। এটা আমি ঠিক বলতে পারবো না এটা। তাছাড়া আমার আমার জায়গা থেকে আমার বলাটাও শোভনীয় না এই বিষয়টা। এই এই তো এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আরকি। বুঝতে তো পারছেন। আচ্ছা, আমরা আজকে অনেক আলোচনা করেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইমে আমরা অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আলোচনায় আসব। আমরা চাই একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ এবং নিরাপদ রাষ্ট্র গঠিত হোক। সন্তানরা যেন ভবিষ্যৎ অবশ্যই। প্রজন্ম সুস্থভাবে বড় হতে পারে, সুন্দর একটি মানসিকতা নিয়ে বড় হতে পারে, সুনাগরিক হতে পারে, দেশপ্রেমিক হতে পারে, দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে, এবং দেশে যে অশান্তি বিরাজমান হচ্ছে এগুলো যেন শান্ত হয়ে যায়, শান্তির পথে, মানবতার পথে সবাই এগিয়ে আসে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা লাইভটি করেছি। সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে পাশে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আপনারা কি কি বিষয়ে আলোচনা জানতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আজকে যারা যুক্ত হয়েছিলেন সবাই কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং এর পরবর্তী আহ আ- আ- মসজিদ, না, মসজিদ থাকলে আজান হবে, সবই হবে, কিন্তু মাইকের ব্যবহারটা আমাদের মনে হয় অন্য কোনো বেটার অপশন খোঁজা উচিত, মাইকের মানে শব্দ দূষণ থেকে বের হওয়ার জন্য। আজান হচ্ছে বা হবে না, হওয়ার দরকার নেই, সেটা আমরা কিন্তু কেউ বলি নাই। আমরা বলছি একটা এলাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্ধারিত করে আজান দিলে সবার জন্য সাউন্ড পলিউশনও কমবে এবং সবার জন্য ভালো হবে। যে একটা কোনো যে 1 মিনিট কোনো আগে দেয়, ধরনের একটা এখানে 5 মিনিট পরে দেয়, একটা 10 মিনিট পরে দেয়। আজানটা একটি টাইমে দেওয়ার নিয়ম। আচ্ছা, যাই হোক, আমি অত বেশি জানি না, আপনারা ভালো জানেন। আমার ভুল হলে আমার ভুল ধরায় দিবেন। যে কোনো সবাইকে ধরনের অসংখ্য সাউন্ড ধন্যবাদ। যে কোনো ধরনের হ্যাঁ, সাউন্ড 60 ডেসিবেলের শুভরাত্রি। নিচে থাকতে এবং হবে। রাস্তায় যে গাড়ির হর্ন, বাইকের হর্ন, গাড়ির একটু মানে 1 সেকেন্ড ওয়েট করতে চান, আজকে আমি দেখলাম পাঠাগুলো বেশি ডিস্টার্ব করে, এদের বিরুদ্ধেও কথা বলতে হবে আমাদের। এরাও অনেক বেশি ক্ষতি করে, বাস, ট্রাক, বাইক, এরাও অনেক বেশি ক্ষতি করে। তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।